নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছি সরগরম প্লাস। পাপিয়ার সঙ্গে আমি দেবস্মিতা। ধর্মচর্চা না তা নিয়ে রাজনীতি? ভোটের আগে এই নিয়ে আলোড়িত পশ্চিমবঙ্গের রাজনীতি। আজ ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, অন্যদিকে বাবরি শিলান্যাসের পর এবার 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ডাক হুমায়ুনের। বিধায়ক পদে ইস্তফা দেওয়ার বিষয়ে পিছু হটে মিমের সঙ্গে জোটের ঘোষণাও করেছেন হুমায়ুন কবির। আর একদিকে যখন রাজনীতিতে ধর্মযুদ্ধ, অন্যদিকে এই এসআইআর আবহে কত নাম বাদ পড়বে তা নিয়ে যেরকম জল্পনা তৈরি হচ্ছে, তার মধ্যেই ফাঁকা হয়ে যাচ্ছে একের পর এক এলাকা। কোন কোন এলাকা সেই ছবি নির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু দেখুন, প্রত্যেক ক্ষেত্রেই তো উঠে আসে সাধারণ মানুষের দুর্ভোগের কথা। সেই সাধারণ মানুষকে কেন বারবার দুর্ভোগ সইতে হবে? কেন এই প্রশ্ন উঠছে? কারণ প্রশ্নের মুখে ইন্ডিগো, দেশের সব থেকে বড় উড়ান সংস্থায় কেন এই বিপর্যয়? কেন এত পরে ফেয়ার ক্যাপিং? এই নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো একদিকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আর অন্যদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির তোড়জোড়। এর সঙ্গেই আবার মুর্শিদাবাদের রাম মন্দিরের শিলাপুজোও হলো। ভোটের আগে রাজ্য রাজনীতি এখন ধর্মময়। দেখুন প্রতিবেদন, তারপরে আসছে আলোচনা। হাতে হাতে গীতা, মুখে মুখে শ্লোক। গীতা পাঠের অনুষ্ঠান ঘিরে মুখর হয়ে উঠল ব্রিগেড। রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন রাজনীতির ইস্যু হিসেবে সবাইকে পেছনে ফেলে এগিয়ে আসছে ধর্ম। মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস ও বহরমপুরে বিজেপি নেতা শাখারব সরকারের নেতৃত্বে রাম মন্দিরের শিলাপুজো ঘিরে রাজ্য রাজনীতি মুখরিত ছিল শনিবার। আর শনিতে যেখানে শেষ হয়েছিল, রবিবার শুরু হলো সেখান থেকে। সনাতন সংস্কৃতি সংসদের নেতৃত্বে ব্রিগেডে হলো 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এই গীতা পাঠের অনুষ্ঠান সকল হিন্দুদের একত্রিত হওয়ার একটি অনুষ্ঠানে পরিণত হয়েছে। 5 লক্ষ লোক বিজেপি বাপের জন্ম দেখতে পাবে না এখানে। একদিকে ব্রিগেডে যখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে, তখন ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করে দিয়েছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 1 লাখ লোকের কোরআন তেলাওয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে 1 লাখ কোরআনের হাফেজ, মুফতি, তাদেরকে একাট্টা করব। অন্যদিকে মুর্শিদাবাদেই শনিবার রাম মন্দিরের শিলাপুজো করেছে বিজেপি। যেদিন এই বাবরি মসজিদ নামাঙ্কিত মসজিদের শিলান্যাস হলো বেলডাঙায়, ঠিক সেদিনই এই রাম মন্দিরের জন্য শিলাপূজা তাও সেরে ফেলা হয়েছে বিজেপির তরফে। তোদের করতে না কে বলেছে? কর, দম থাকলে আমরা করব। রাম মন্দির করেছি, কৃষ্ণ মন্দির করে, এটাও করব। মন্দির থেকে মসজিদ, গীতা পাঠ থেকে কোরআন পাঠ, এই ধর্মীয় মেরুকরণের মাঝে পড়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো সাধারণ মানুষের জীবনে প্রতিদিন প্রভাব ফেলে যাওয়া ইস্যুগুলো হারিয়ে যাচ্ছে বলছে বাম কংগ্রেস। কোরআন পাঠ অথবা গীতা পাঠ যদি কেউ করেন, তার ব্যক্তিগত বিশ্বাসে করার কথা। এটা পলিটিক্যাল প্রজেক্ট। এটা কোরআন পাঠের জন্য না, গীতা পাঠের জন্য না, লোক দেখিয়ে রাজনীতি করার জন্য। বাংলায় আরো মানুষের অনেক কথা আছে, সেগুলোকেও গুরুত্ব দেওয়া উচিত, এটাই আমি মনে করি, সে রাজ্যের হোক, কেন্দ্রের হোক। তাহলে কি ধর্মের পথে এবার পশ্চিমবঙ্গে ভোটের পথ? উত্তর দেবে সময়। অর্ণব মুখোপাধ্যায়, অরিত্রিক ভট্টাচার্য ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই যে ভোট আসছে এবং সেই ভোটের আগে ধর্মাস্ত্রে শান দিচ্ছে একের পর এক রাজনৈতিক দলগুলি, এবং একের পর এক রাজনৈতিক দলগুলি তাদের একে অপরকে আক্রমণ করতেও কিন্তু পিছু ছাড়ছে না। আমি এখান থেকে একটু শতরূপাদির কাছে যাব। শতরূপাদি, মানে আমরা দেখতে পেলাম আজকে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, সেখানে বিজেপি একদম পৌঁছে গেল। আমরা বিরোধী দলনেতা থেকে একদম দেখতে পেয়েছি শ্রমিক ভট্টাচার্যও গিয়েছিলেন। আর এইখানেই প্রশ্নটা উঠছে, তাহলে নেপথ্যে কি সেই হিন্দু ভোট, সেই হিন্দু জিগির? দেবস্মিতা, পাপিয়া, আমি আজকে ছিলাম সারাদিন ব্রিগেডে, এবং আমি বলে বোঝাতে পারবো না যে অ্যাটমসফিয়ারটা এমন হয়ে গেছিল, পুরো আবহাওয়াটা, কোনো রাজনীতির কোনো গন্ধ নেই। আমি জানি তোমরা দেখতে পেয়েছো, শুভেন্দুদা ছিল, আমরা সকলেই ছিলাম, অফকোর্স মাননীয় রাজ্য সভাপতি ছিলেন, সুকান্তদা ছিলেন, কিন্তু তোমরা যদি দেখো মঞ্চ কিন্তু একেবারে
সন্ত সন্ন্যাসীদের জন্য ছিল, এবং সেইখান থেকে মাইকে বিভিন্ন সকাল থেকে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, তারপরে কিছু বক্তব্য গীতার মূল্যবোধ নিয়ে কিছু বক্তব্য, তারপরে শুরু হলো গীতার পাঠ। এবং এই 5 লক্ষ কণ্ঠে প্রথম অধ্যায়, নবম অধ্যায় এবং অষ্টাদশ অধ্যায়, এটা যে কি অপূর্ব শোনাচ্ছিল তখন আমার মনে হয় না যে কজন ছিল ওখানে, ইনফ্যাক্ট কিছু বোধহয় ছবিও আছে, বাচ্চা নিয়েও গেছে যাতে তার মানে তার কর্ণে এগুলো শোনে, মানে কানের মধ্যে এগুলো যেন ঢোকে। এই যে বাণী, এই যে একটা মানে অষ্টাদশ একটা ছন্দে একটা ভাইব্রেশন তৈরি, এখানে কোনো রাজনীতি প্লিজ দেখো না, অন্তত আজকের দিনে এখানে কোনো রাজনীতি আমার মনে হয় না। আমাদের কোনো নেতা, কোনো মানে মাননীয় রাজ্য সভাপতি সুকান্ত দা, শুভেন্দু, তোমরা শুভেন্দু তো বাইটও দেয়নি, আমরা কেউ কোনো আজকে অন্তত এখানে কোনো রাজনীতির কথা উঠেছে বলে এখানে আমার একটু বলার আছে, আমি আপনার কাছেই যাব। এখানে আমরা কিন্তু রাজনীতি দেখছি না শতরূপাদি। কার্তিক মহারাজের বক্তব্য আপনি শুনেছেন আজকে নিশ্চয়ই, ওখান থেকেই ওই গীতা পাঠের আয়োজন থেকে কিন্তু বাংলার পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। কার্তিক মহারাজ কি বলেছে তোমরা বারবার দেখাচ্ছ কার্তিক মহারাজের, আমি ইনফ্যাক্ট ছিলাম মাঠে। কার্তিক মহারাজ কি বলেছে আজকে প্রথম অধ্যায় হচ্ছে, যখন যারা গীতা শুনেছেন জানেন, সেটা হচ্ছে প্রথম যখন অর্জুন মানে দেখছে সামনে যে আমার ঠাকুর দাদা, আমার আত্মীয় স্বজন সামনে দাঁড়িয়ে, তাদের উপর কি করে কার্তিক মহারাজ তিনি বলেছেন যে বাংলার মা কাঁদছে। কি বলেছে আমি সেটাই তো বারবার বলছি। নবম অধ্যায়ে যখন পড়ানো হচ্ছে মানে শোনানো হচ্ছে, সেটা হচ্ছে এন্টায়ার রাজধর্ম। উনি সেইখান থেকেই কিন্তু একই কথা বলেছেন যে যেখানে বাংলার মা মানে পশ্চিমবঙ্গ, ভারত মাতা, পশ্চিমবঙ্গ, বাংলার মাটি কাঁদছে, তো সেখানে এই ধর্ম অবলম্বন করে রাজধর্ম পালন করা দরকার। এবং যদি মনে হয় যে আমাদের ধর্মের ওপর বারবার হানি আসছে, যেটা কন্টিনিউয়াসলি মুখ্যমন্ত্রী করে যান, তো সেইখানে ন্যাচারালি বলা হয়েছে অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে নিজের বিদ্যে বুদ্ধি, নিজের এন্টায়ার পার্সোনালিটি ঠিক করে তারপর সেখানে যুদ্ধে নামা দরকার। এখানে কোথাও কোনো পলিটিক্যাল হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে নেমে যাবে শতরূপাদি বলছেন। এখান থেকে কোনো মন্ত্রোচ্চারণ করা হয়েছে কিন্তু রাজনীতির অর্থ উচ্চারণ করা হয়নি। আমি এখানেই অর্ণবের কাছে আসবো। অর্ণব, তাহলে কেন রাজনীতি খোঁজা হচ্ছে, কেন রাজনীতি খুঁজছে তৃণমূল? কোনো রাজনীতি এখানে নেই, শতরূপাদি পরিষ্কার করে দিচ্ছেন। কিন্তু আমরা যে ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীকে বলতে শুনলাম যে হিন্দু রাষ্ট্রের বিউগল বেজে গেল, এই মঞ্চ থেকেই তো শুনলাম। প্রথম কথা হচ্ছে তৃণমূল বলছে কা নয়, প্রথম কথা হচ্ছে এইটাই যে ওরা আসলে যেটা করছেন, যেটা ওরা গত 40 বছর ধরে ভারতের মাটিতে করে এসেছেন, সেটা হচ্ছে যে ধর্মকে সামনে এগিয়ে দিয়ে আসলে একটা রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়া এবং আসলে একটা রাজনৈতিক যুদ্ধ, সেই যুদ্ধটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এই যে শতরূপাদি একটু আগে বললেন না যে নবম অধ্যায় আজকে পাঠ করা হচ্ছে, নবম অধ্যায় হচ্ছে রাজবিদ্যা রাজ গুহ্যযোগ। আমি সঙ্গে করে নিয়ে এসেছি গীতা আজকে এখানে। এই নবম অধ্যায়ের মধ্যে একটি অদ্ভুত সুন্দর কথা রয়েছে, সমহং সর্বভূতেষু। এটা আমি সর্বভূতে সমদর্শী। এই যে আমি সর্বভূতে সমদর্শী কথাটার মধ্যেই ঈশ্বর যে আসলে নিরপেক্ষ, ভগবানের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা এখানে কিন্তু সবচেয়ে বড় করে রয়েছে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই গীতা কখনোই এইরকমভাবে ব্যবহৃত হতে পারে না যে এটা কোনো একটি কমিউনিটি বা কোনো একটি ধর্মগোষ্ঠীর একটি গ্রন্থ এবং তার মধ্যে দিয়ে অন্য কারোর বিরুদ্ধে যুদ্ধ তৈরি হতে হবে। এটা একটা দিক, এটা একটা দিক। এবং তার সঙ্গে না ঠিক কথা, আমি তার সঙ্গে আমি একটু জুড়ে দিচ্ছি তার সঙ্গে। সেটা হচ্ছে গতকাল আমরা আবার দেখেছি যে বাবরি মসজিদের উদ্বোধন হয়েছে, বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে এবং সেটা করেছেন হচ্ছে হুমায়ুন করেছেন ওখানে ইয়েতে মুর্শিদাবাদে করেছেন বেলডাঙায়। সেখানেও দেখুন কতখানি এরা যে প্রত্যেকে আসলে ধর্মকে ব্যবহার করছেন সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য। কি করে বোঝা যায়? কোরআনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কোরআনের চ্যাপ্টার 33 পঞ্চম আয়াত, সেখানে রয়েছে যে কোনো একটা এই ধরনের নির্মাণ, যদি কোনো একটা মসজিদ নির্মাণ হয়, সেই মসজিদ নির্মাণের ক্ষেত্রে প্রধান যে উদ্দেশ্য থাকবে সেটার নাম হচ্ছে নিয়া কথাটা, NIYYAH শব্দটার অর্থ হচ্ছে পিওর ইনটেনশন। এই পিওর ইনটেনশনটা কি? পিওর ইনটেনশন হচ্ছে একমাত্র মসজিদ তৈরির উদ্দেশ্য হতে পারে সর্বশক্তিমান আল্লাহর উপাসনা। এর মধ্যে কোনো ব্যক্তি স্বার্থ, কোনো গোষ্ঠী স্বার্থ, কোনো রাজনৈতিক স্বার্থ থাকতে পারে না। তার মানে এই যে দুটো অংশ, এই দুটো অংশ আসলে একে অপরের পরিপূরক। আমরা অতীতেও দেখেছি যে যখন হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ যখন জোট সরকার করেছিল সিন্ধ প্রদেশে, যখন উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রদেশে করেছিল, এবং তারা এই যে রাজনীতিটা এখানে ঠিক পরিষ্কার হলো না, কালকে বলবেন শতরূপাদি বলবেন আরো বেশি করে একটা রাজনীতিকে আরেকটা রাজনীতিকে আরো বেশি করে। অর্ণব, তাহলে কালকে হুমায়ুন কবির যেটা করেছেন অন্যায় করেছেন?
হুমায়ুন কবির যেটা করেছেন সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করেছেন। আজকে কিন্তু সনাতন কুণাল ঘোষ সংস্কৃতি বলছেন না? সংসদ কুণাল যেটা ঘোষ করছে বলছেন যে সেটা বাবরি আসলে মসজিদ বা মন্দির রাজনৈতিক তৈরিতে কোনো উদ্দেশ্যে। আপত্তি নেই, বাবরি মসজিদ বা মন্দির তৈরিতে কোনো আপত্তি নেই, দল বিরোধী কাজ করেছেন তাই সাসপেন্ড করা হয়েছে। যদি এই অংশটা অর্থাৎ বাবরি মসজিদের শিলান্যাসটা দল বিরোধী হয় তাহলে শুধু সাসপেন্ড করেই কেন ক্ষান্ত রইল তৃণমূল? এই প্রশ্ন তো উঠবে। না, কোথায় এখানে সাসপেন্ডটাকে করা হয়েছে তার পাশাপাশি অন্তত দলীয়ভাবে বারবার করে, কালকেই কিন্তু আপনাদের মনে থাকা দরকার, 6ই ডিসেম্বর কলকাতার রাস্তায় সর্বধর্ম সমন্বয়ের মিছিল করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে গান্ধী মূর্তির পাদদেশে সেখানে কিন্তু সেখানে সভা করা হয়েছে। সেখান থেকে পুরোটা না, আপনি এটাকে স্ক্রিপ্টেড বলছেন কেন? আপনি এটাকে কেন স্ক্রিপ্টেড বলছেন? যখন আমি বলছি যে এখানে হুমায়ুন কবির যখন ওই কাজটা করছেন সেটার মধ্যে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, এবং উনি কি বলছেন? উনি বলছেন আমি যদি বিজেপিও আসে একবার বিজেপিকে দেখে নেব। তার মানে উনি আসলে বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট, বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করছেন। আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। কিন্তু দেখুন, এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আজ অনুষ্ঠান হলো, সেখান থেকে পরিবর্তনের ডাক উঠলো। ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল সাধু সন্তদের একাংশের গলাতেও। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। দেখুন। বিধানসভা ভোটের আগে ফের একবার রাজ্য রাজনীতির চর্চার কেন্দ্রবিন্দুতে ব্রিগেড, তবে কোনো রাজনৈতিক সভার জন্য নয়। রাজনীতি চর্চার জায়গায় রবিবার হয়ে গেল ধর্ম চর্চা, তবে সেখানেও বাদ গেল না রাজনীতি। ধর্মের আবেগে মিশল রাজনীতির রং, উঠল পরিবর্তনের ডাক। এই তৃণমূল কংগ্রেসের ধর্মান্ধতা, তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা, তৃণমূল কংগ্রেসের মৌলবাদ, এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক সময় জবাব দেবে। আজকের ধর্ম হলো গণতন্ত্র, আর আজকের রাজনীতি হলো উন্নয়ন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাণ্ডারি, রাজ্যের কাণ্ডারি, তার উন্নয়নের কাজ মানুষ খুব ভালো পাবে। এদিনের গীতা পাঠের অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি, জানিয়ে সরব হয়েছে বিজেপি। ওনার উচিত ছিল আসার। একদিকে যখন জগন্নাথ মন্দির তৈরি করছেন, তখন তো হিন্দু ভাবাবেগে যখন ওনার এতটাই উনি প্রভাবিত হয়েছেন, ওনার উচিত ছিল যে অনুভূতির দিক থেকে তার এখানে আজকে যোগদান করার। লকেট চট্টোপাধ্যায়, আপনাকে আমি বলি যে আপনার প্রথম মিট করা উচিত কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছেন, আপনি মহিলা হয়ে আগে একবার তার সঙ্গে মিট করা উচিত, তারপর আপনি বিচার করুন। রাজনৈতিক নেতাদের পাশাপাশি এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেল সাধু সন্তদের একাংশের গলাতেও। लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। আমরা লক্ষ্যখণ্ডে গীতা পাঠ করেছিলাম, শিলিগুড়িতেও করেছিলাম, কিন্তু এই যে 5 লক্ষ খণ্ডে গীতা পাঠ, এটা যেন আমাদের নতুন আবেগ সৃষ্টি করছে, এবং আগামী দিন 26 আসছে পরিবর্তনের আবহাওয়া, সেটাই নিদর্শন দেখা যাচ্ছে। পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল। পলিটিক্যাল সন্ন্যাসীদের ক্ষেত্রে একটা কিরকম অন্য গন্ধ পাওয়া যায়। কজন সত্যিকারের সন্ন্যাসী এসছেন, কজনের জন্য আবার লকেট চট্টোপাধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রিতে জড়িত মেকআপ ম্যান ফ্যান দিয়ে সন্ন্যাসী বানিয়েছেন, সেগুলো তো সব খতিয়ে দেখতে হবে। তাবড় রাজনীতিবিদদের উপস্থিতিতে বহু ঐতিহাসিক সমাবেশের সাক্ষী ব্রিগেড। সেখানেই বিধানসভা ভোটের আগে বিশাল ধর্মীয় সমাবেশ। বিজেপি তৃণমূল দুজনেই ফেইল, সেই কারণে ধর্মময় রাজনীতির মনোভাবে তারা চলতে পারে। ধর্মকে রাজনীতির ক্ষমতায় ব্যবহার করার মনোভাব হবে, মানুষ ওটা মানবে না। ধর্মীয় আবেগ নাকি দৈনন্দিন জীবনে ছাপ ফেলা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ইস্যু? কিভাবে ভোট দেবেন সাধারণ মানুষ, তার উত্তর মিলবে ভবিষ্যতে। অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক ও পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ এই ধর্ম নিয়ে রাজনৈতিক চাপানোতর চলবে, কিন্তু দুর্নীতি, 26,000 চাকরিহারা যারা বসে আছেন দিনের পর দিন রাস্তায়, তাদের কি হবে? এই ডিসেম্বরের 31 পর্যন্ত ডেডলাইন। মধুচা, এই ইস্যুগুলোকে কেন সামনে আনা হচ্ছে না? সামনে না আসে তার জন্যই এই একদিকে গীতা পাঠের আসর, অন্যদিকে হচ্ছে যে কোরআন পাঠের একটা মানে হুমকি, হুঁশিয়ারি না চেতাবনী কি বলবো আমি জানি না, কিন্তু এই ধরনের একটা মানে অসুস্থ প্রতিযোগিতায় আমাদের বাংলার মানুষকে নামিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি এই সব কথাগুলো শুনছিলাম, আমার শুনতে শুনতে আসলে বিবেকানন্দ তো ছোটবেলায় পড়েছি, বিবেকানন্দের কথা মনে পড়ছিল, খালি পেটে ধর্ম হয় না, আর ক্ষুধার্ত জনগণকে ধর্ম উপদেশ দেওয়া অবমাননাকর। এটা আমার কথা নয়, স্বামীজির কথা, স্বামী বিবেকানন্দর কথা। আর আমাদের দেশের অবস্থা কি? এই গীতা পাঠ, ওদিকে কোরআন পাঠ, সব পাঠ হবে। তুমি চাকরির কথা বলছিলে, মাদ্রাসা সার্ভিস কমিশনেও নিয়োগ বন্ধ,
আর স্কুলে এই এসএসসি টেসএসসির কি অবস্থায় আমাদের চোখের সামনে প্রত্যেক দিন আছে। আচ্ছা, আমি একটু অন্য কথা বলি, খালি পেটে ধর্ম হয় নার কথা বলছিলাম তো। ক্ষুধাসূচকে ভারতের স্থান কোথায় রয়েছে? 127টা দেশের মধ্যে 105 নম্বরে আছে আমাদের ভারতবর্ষ। এবং শুধু তাই নয়, এটা কিসের ভিত্তিতে ঠিক হয়? শিশু মৃত্যুর হার বাড়ছে, অপুষ্টি বাড়ছে প্রত্যেক দিন দাঁড়িয়ে, খাদ্য নিরাপত্তা প্রত্যেক দিন মানুষের মধ্যে খাদ্য নিরাপত্তা কমছে। এগুলোর দিকে নজর দেওয়ার কথা। রাজধর্মের কথা বলছিলেন না বিজেপির প্রতিনিধি, রাজধর্মের সঙ্গে যদি ধর্মকে মিলিয়ে ফেলা হয়, ইউরোপের ইতিহাস স্যার রয়েছেন এখানে, নিশ্চিতভাবে উনি বলবেন, আমরা ওনাদের কাছেই তো পড়েছি। ইউরোপের ইতিহাসে একের পর এক ঘটনা ঘটেছে যেখানে দাঁড়িয়ে রাজা বড় নাকি হচ্ছে পোপ বড়, এই নিয়ে একের পর এক ঘটনা ঘটেছে। আমাদের ভারতবর্ষে দাঁড়িয়ে ধর্মকে সমাজ থেকে আলাদা করা যাবে না, এটা যেমন একদম ঠিক কথা, তেমনি তার সাথে এটাও ঠিক কথা, রাজনীতি যদি মনে করে ধর্মকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করবে, তার বাকি যাবতীয় কর্তব্য, সেই কর্তব্যগুলো থেকে মুখ ঘুরিয়ে রাখানোর জন্য ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। কিন্তু তোমরা তো কালকে রাস্তায় নেমেছিলে, বোঝাতে পেরেছো মানুষকে? কতটা বোঝাতে পেরেছো? আমরা বোঝাতে কতটা পারলাম কি পারলাম না, তার থেকে অনেক বড় কথা হচ্ছে আজকে আমাদের বোঝাতে না পারাটা ভারতবর্ষের মানুষের আর্থিক ক্ষতি, এবং ভারতবর্ষে এই যে আজকে দাঁড়িয়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। আমার ভারতবর্ষের মুদ্রার দাম কোথায় দাঁড়িয়ে আছে বলো তো? আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মুদ্রার দাম কোথায় দাঁড়িয়ে রয়েছে, টাকার দাম? আমরা জানি তো, প্রত্যেকে জানি তো ভারতবর্ষের এই অন্ধকার দিকগুলো, অর্থনীতির অন্ধকার দিক, ব্যাংকগুলোকে আবার মার্জ করার কথা চলছে। এই অর্থনৈতিক দিকটায় আমরা প্রত্যেক দিন অসুরক্ষিত হচ্ছি, প্রত্যেক দিন আমাদের নিরাপত্তাহীনতা বাড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার বলছে যে কোনো রকম কোনো স্থায়ী কাজের ব্যবস্থাই নেই, ব্যবস্থাই থাকবে না, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের কথা বলছে। ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট, কাজের সময় বাড়বে। ইন্ডিগোর এত ঝামেলা কিসের জন্য বলো তো? কাজের সময় নিয়েই তো আসলে ঝামেলা শুরু হয়েছে, একদম কাজের সময় নিয়ে ঝামেলা। এই কাজের সময় বাড়াবে, আমাদের হচ্ছে যে পেটে কিল মেরে বসে থাকতে হবে। আর আদানি বাবু, আম্বানি বাবু আর হচ্ছে মোহন ভাগবত মিটিং করবে 2014 সালের আগে, একাধিক মিটিং করেছিল। সেই মিটিং করে কি স্লোগান ঠিক করেছিল? আধা রুটি খায়েঙ্গে লেকিন মন্দির ওহি বানায়েঙ্গে, মানে মন্দির বানানোর জন্য আমায় আধপেটা খেয়ে থাকতে হবে। যে ধর্মের কথা বলে, ধর্মকে সামনে রেখে মানুষকে আধপেটা খেয়ে থাকার কথা বলা হয়, আই এম সরি টু সে, স্বামী বিবেকানন্দর ধর্ম কোনোদিন সেটা পারমিট একদম। যখন এই প্রশ্নটা উঠছে যে সাধারণ মানুষের ইস্যুগুলো কি কোথাও হারিয়ে যাচ্ছে রাজনীতির ময়দান থেকে, কারণ সাধারণ মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই যেন পশ্চিমবঙ্গের রাজনীতি আলোড়িত হচ্ছে ধর্মকে কেন্দ্র করে। আমি এখান থেকে রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, মানে আমরা দেখেছি 2024-এর লোকসভা ভোট, বিজেপি এই যে ধর্মের রাজনীতি, যেখানে আমরা দেখলাম রাম মন্দিরের উদ্বোধন হলো, কিন্তু সেই কেন্দ্রেই বিজেপি হেরে গেল। আবার দেখুন এই সামনে বিধানসভা নির্বাচন আসছে, আমরা প্রধানমন্ত্রীকে কি দেখলাম সেই রাম মন্দিরের ধ্বজা উত্তোলন করতে, অর্থাৎ ভোটের আগে সেই ধর্মের সুরসুরি। দেখুন, 2011 সালে পশ্চিমবঙ্গে আরএসএস এর ব্রাঞ্চ অফিস ছিল, মানে শাখা অফিস ছিল 530, আর আজকে 2500+। এইটা তো একটা সরকারি মানে পৃষ্ঠপোষকতা ছাড়া বা একটা শাসক দলের পৃষ্ঠপোষকতা ছাড়া এই পরিমাণ সংখ্যা বাড়তে পারে না। কিন্তু বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে আজকে আরএসএস পৌঁছে গেছে যে আজকে তারা পুরো দেশের যে আমাদের বাংলার, পশ্চিমবঙ্গের যে কালচারাল সেকুলার, যে আমাদের যে সেকুলার ধর্মনিরপেক্ষ যে সংস্কৃতি, তার যে ঐতিহ্য ছিল, সেইটাকেই চ্যালেঞ্জ করে দিয়েছে। এবং তারা এখন নতুনভাবে ইতিহাসটা লিখতে শুরু করেছে। তাহলে হুমায়ুন কবিররাই বা থামবেন কেন? দেখুন, হুমায়ুন কবির একটা পরিষ্কার প্রশ্ন তুলেছেন যে যদি মুখ্যমন্ত্রী দীঘায় মন্দির করতে পারেন সরকারি টাকা যদি পুজো কমিটিগুলোকে দেওয়া হয়ে থাকে, যদি সরকারি টাকা ব্যয় করে দুর্গাঙ্গন 1100 কোটি টাকা ল্যান্ড কিনতে পারেন, তাহলে আমি একটা বাবরি মসজিদ তৈরি করাতে এত রব গেল, এত চিৎকার চেঁচামেচি করবার জায়গায় এলো কেন? কবে তাকে মানে বের করে দেওয়ার কথা ছিল? আজকে যদি এই জায়গায় এসে দাঁড়ায়, আজ মুখ্যমন্ত্রীরা সেই হিম্মতই নেই, যে অবস্থায় চলে গেছে সাসপেন্ড করেই থাকতে হবে। যদি হুমায়ুন কবির নিজে বেরিয়ে না যায় 22 তারিখে,
তাকে সাসপেন্ড করবার মতো, তাকে দল থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আর মুখ্যমন্ত্রী নেই। কারণ দুজনই যেমন বিজেপি যেমন চাইছে গীতা পাঠের মাধ্যমে গোটা কালচারাল রিজেনারেশন করে পশ্চিমবঙ্গের ভোটকে তাদের বাক্সে ফেলবার জন্যে হিন্দু কনসলিডেশনের কথা, মুখ্যমন্ত্রী সেই হিন্দু মানে একবার মুসলিম, আমি বহুদিন আগেই বলেছিলাম সঙ্গে সঙ্গে অনুষ্ঠানে আমি বলেছিলাম যে এটা মুসলমানরা কিন্তু ভালো চোখে দেখছে না, এবং সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে আজকে মুসলমান সম্প্রদায় তারা পাল্টার ব্যাকল্যাশ দিতে শুরু করেছে। সুতরাং গোটা বিষয়টা এখন দাঁড়িয়েছে সোশ্যাল ফ্র্যাগমেন্টেশনে। আমাদের ক্ষতি হচ্ছে যে একটা এই যে কালচারাল একটা লিগাসি ছিল, সেকুলার কালচারাল লিগাসি, আজই 6 তারিখ গতকাল ভীম সিং রাজ্যসভায় দাঁড়িয়ে প্রাইভেট বিল তুলেছেন কি বিজেপি রাজ্যসভার সদস্য, যে সেকুলারিজম সোশ্যালিজম কথা দুটো কনস্টিটিউশন থেকে বাদ দিতে হবে। আরও দিকে যাবে, আরও এই দিকে প্রিয়াম্বল থেকে এই দুটো কথা বাদ দিয়ে দেওয়ার কথা, প্রাইভেট বিল তুলেছেন। আমরা সেই দিকে যাচ্ছি, সোশ্যাল ফ্র্যাগমেন্টেশন আরও বাড়বে, এবং সেটা যে কোন জায়গায় নিয়ে যাবে আমরা এখনও ঠিক বুঝতে পারছি না। যারা বুঝতে পারছে তারা স্মরণ মানে ওই ঘটনাতে 92-এর ঘটনাতে যাদের ঘরে আগুন জ্বলেছিল তারা বুঝতে পারছে কোন জায়গায় এটা যাবে, কিন্তু যারা এটা মানে আর যারা মানে বিশ্লেষণ করবার জায়গা আছে তারা বুঝতে পারছে, কিন্তু কোন জায়গায় পশ্চিমবঙ্গ চলে যাবে আগামী নির্বাচন বা নির্বাচনের আগে সেটা এই মুহূর্তে না শাসক দল বুঝছে না বিজেপি বুঝছে। এই রকম একটা জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, এর থেকে মুক্তির কিন্তু এই মুহূর্তে আর কোনো উপায় নেই। অর্থাৎ রবীন্দ্রনাথ দা, আপনি যেটা বলছেন যে রাজনৈতিক যে চর্চা, রাজনীতির যে চর্চা তা হচ্ছে না, এই ধর্ম চর্চার মধ্যে দিয়ে আসলে যেটা হচ্ছে দিকে দিকে মন্দির তৈরি হবে, মসজিদ তৈরি হবে, গির্জা তৈরি হবে, কিন্তু আদতে সাধারণ মানুষের উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। দেখুন, বিধানসভা নির্বাচনের আগে আজকে সারাদিন ধরে যে ছবিটা দেখা গেল, ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, মূল উদ্যোক্তা সনাতন সংস্কৃতি সংঘ। সকাল 11টা বেজে 26 মিনিটে একেবারে অভিজিৎ মুহূর্তে লক্ষ লক্ষ কণ্ঠে মুখরিত হলো ব্রিগেড চত্বর। কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সারা দেশের অসংখ্য ধর্মীয় রথী মহারথীরা, আর বিজেপির একাধিক প্রথম সারির নেতারাও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে, যা ঘিরে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়ে গেল। अस्माकं तो विशिष्टाय नाना शास्त्र प्रहरणायुक्ते महति चन्दने स्थितो। সমবেত শঙ্খধ্বনি, বৈদিক মন্ত্রোচ্চারণ, খোল করতাল নাম সংকীর্তনের সমারোহে এ যেন সাক্ষাৎ কুরুক্ষেত্র। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির কুরুক্ষেত্র ব্রিগেডে আয়োজিত হল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যার মূল উদ্যোক্তা ছিল সনাতন সংস্কৃতি সংসদ। जिस ढंग से यहाँ ये उत्साह उल्लास देखने को मिला गीता के प्रति, वो निश्चित रूप से अद्भुत था। अन्य अन्य परंपराओं के सबके सब संत यहाँ उपस्थित हैं, पूरे बंगाल के संत उत्साह से एक मंच पे उपस्थित हुए हैं, तो ये एक बहुत बड़ी बात हुई है। कृष्ण हरे हरे। ব্রিগেডের এই ধর্মীয় কর্মসূচি ঘিরে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। গীতা পাঠ শুরু হচ্ছে, গীতা পাঠ। ঘড়ির কাঁটায় তখন ঠিক 11টা বেজে 26। অভিজিৎ মুহূর্তে লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠে মুখরিত হয় ব্রিগেড চত্বর। পাঠ করা হয় গীতার বিশেষ কিছু অংশ। রবিবারের এই ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন সারা দেশের একাধিক ধর্মীয় রথী মহারথীরা। উপস্থিত ছিলেন অখিল ভারতীয় সন্ত সমিতি, বাগেশ্বর ধাম থেকে শুরু করে একাধিক মঠ ও মন্দিরের সাধু সন্তরাও। रामकृष्ण हरे हरे गीता पाठ घरे घरे इस गीता उत्सव में आए। अभूतपूर्व आयोजन था। गीता जी इस देश का प्राण है, गीता सम्मान है, गीता स्वाभिमान है, गीता जी भारत का अभिमान है। और कोलकाता के पत्ता पत्ता पर आज यूं लग रहा था लाखों की भीड़ में मानो सनातन का शंखनाद हो रहा हो, मानो हिंदू राष्ट्र का बिगुल बज रहा हो। সাধু সন্তদের পাশাপাশি রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের দেখা গেল গীতা পাঠে অংশ নিতে।
এদিন গীতাপাঠে অংশ নিতে কেউ ভোরবেলা থেকে ব্রিগেড চত্বরে জড়ো হন, কেউ বা শনিবার রাতেই মাঠে এসে উপস্থিত হন। আপনি কি দাম পাচ্ছেন? আমার দামের উদ্দেশ্য এখানে আসা নয়, আমি চাইছি আমাদের ধর্মের প্রসার হোক এবং যে বাধা সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের বুকে সেটা তার থেকে আমি চাইছি মানুষ জাগরণ ঘটুক, এটাই মেন উদ্দেশ্য। এর আগে 2024-এর লোকসভা নির্বাচনের আগেও এই ব্রিগেডেই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হয়েছিল। আর এবার বিধানসভা নির্বাচনের মুখে এই কর্মসূচি ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। বাংলার যা বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিন্দু ধর্ম সংস্কৃতি যদি রক্ষা করতে হয়, যার জন্য পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, হিন্দুদের জন্যই তো পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, তাহলে পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার তো কোনো দরকার ছিল না, পুরোটাই পূর্ব পাকিস্তানে চলে যেত। তো আজকে কিছু লোক বলছে যে 90টা সিট আমাদের, থাকতে সবাই পারে এখানে, কোনো অসুবিধে নেই, কিন্তু ভাগ তো হয়েছিল হিন্দুদের জন্য। আজকে হিন্দুরাই যদি এখানে পরবাসী হয়ে যায় তাহলে তো চিন্তার বিষয়। গীতা আমাদের কাছে শ্রদ্ধার, কিন্তু গীতা নিয়ে ভোট মার্কেটিং, গীতা নিয়ে পলিটিক্যাল মার্কেটিং, আমরা এর বিরোধী। গীতা বা হিন্দুত্বের এজেন্সি বিজেপিকে কেউ দেয়নি। ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগে দুপক্ষকেই আক্রমণ করেছে বামেরা। বোঝা গেল যে গীতাপাঠ যে মানুষের বিশ্বাস থেকে বাড়িতে বসে করেন, বাড়িতে বসে করার অভ্যেস যাদের নেই, তারা হঠাৎ রাজনীতির প্রকল্প হিসেবে গীতাপাঠকে নিয়েছেন বা কেউ কোরআন পাঠকে নিতে চাইছেন। এটা রাজনীতির কাজ নয়। সব মিলিয়ে নির্বাচনের আগে ফের ধর্মময় হলো রাজ্য রাজনীতি। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে রাজগোপাল বাবুর কাছে যাব। রাজগোপাল বাবু, যে কথাটা বারবার বলছিলাম, এই যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে এবং যেটা ভোটের আগে আরো বেশি করে প্রকট হচ্ছে, তীব্র হচ্ছে, এখান থেকে একটাই প্রশ্ন রাজগোপাল বাবু, যে এর ডিভিডেন্ড কারা পাবে, নাকি আদৌ কোনো প্রভাব পড়বে না ভোটে? দেখুন, ভারতবর্ষে রাইট টু রিলিজিয়ন আছে, ধর্মের অধিকার ভারতবর্ষে সংবিধান দিয়েছে এবং কখনো বলেনি ধর্ম তোমার গোপনে বা কোনো একটা বিশেষ রুমে গিয়ে করতে হবে। সমবেতভাবে ধর্ম পালনের অধিকার ভারতবর্ষে আছে। পৃথিবীর বহু দেশে যাওয়ার আমার অভিজ্ঞতা আছে, কমিউনিস্ট কান্ট্রিতে, সেখানে ধর্মের অধিকার দেয়নি। এবং আমরা দেখেছিলাম রাশিয়া যেই মুহূর্তে ভেঙে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ধর্মের পথে নেমেছে। চীন এখনও অফিসিয়ালি বলে না যে ধর্মের অধিকার আছে। যারা চীনে যান তারা দেখবেন যে কী অবস্থায় ঘটেছে। মাও জেদুং সব বুদ্ধ মন্দির ভেঙে দিয়েছিল, সেগুলো আবার নতুন করে ফেরত আসে এবং সেখানে লাখো লাখো মানুষ বুদ্ধের উন্মাদনার মধ্যে রয়েছে। ধর্মকে না ওইভাবে ব্যাখ্যা করা যাবে না যে ধর্মকে সরিয়ে রাখতে হবে। আজকাল যদি দেখেন পশ্চিমী যে সভ্যতা, সংকট এসে সংকট দাঁড়িয়েছে, সেখানে তারা সব কিছু পেয়েছে। আজকের আমরা মনে করি খাওয়া দাওয়া চাকরিটাই বড় সমস্যা, তাদের তো সে সমস্যা নেই। তারা কিন্তু ধর্মের পেছনে ছুটছে। শান্তি চাই, আমার স্থিরতা চাই, আমার পবিত্রতা চাই, সুচিতা চাই, ধর্ম সেগুলো দেয়, সব ধর্মই। আমি কোনো বিশেষ ধর্মের কথা বলছি না, ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম, আমার হিন্দু ধর্ম, সব ধর্মের মধ্যেই কেউ বলে না যে চুরি করো, কেউ বলে না তুমি বদমাইশি করো, মানুষকে খুন করো, কোনো ধর্মই সে কথা বলে না। সুতরাং ধর্ম যদি রাজনীতিতে আসে, রাজনীতি তো সবচেয়ে কলুষিত। সব কটা চোর রাজনীতি গিয়ে, নানান রাজনীতি গিয়ে ঢোকে, কোন কোন মন্ত্রী কত টাকা চুরি করছেন আমরা সবই দেখেছি। এই ধর্ম যদি আসে, ধর্ম যদি নতুন করে চেতনা দেয়, নতুন কিছু পাল্টে দেয়, মানুষ নতুন করে ভাবতে শেখে, আমার কাজ মানুষের জন্য, আমি কাজ করছি, কাজেই আমি থাকবো, আমি কাজের ফলের দিকে থাকবো না, এই যদি চেতনা আমাদের দিতে পারে তাহলে তো পাল্টে যাবে। সুতরাং ধর্ম রাজনীতিতে আসলে ক্ষতিটা কি? ধর্ম রাজনীতিতে আসলে কোনো ক্ষতি করবে না। রাজনীতির যে কলুষিতা এসে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে গীতার যে বাক্য আপনি উচ্চারণ করলেন, মা ফলেষু কদাচনম, সেটা কি রাজনৈতিক নেতারা মেনে চলেন বলে আপনার মনে হয়? না, মেনে চলে না, মেনে চলে তো প্রয়োজন, মেনে চলে না বলেই তো মেনে চলার প্রয়োজনীয়তা আছে। মেনে যদি চলতো তাহলে তো প্রয়োজনীয়তা থাকতো না। না, যদি সবাই মনে করতো যে না আমি কাজ করি অপরের জন্য, বুঝেছেন? আমি জ্যোতিবাবুর কাছে নানানভাবে দেখা করেছি, উনি বলতেন যে রাজনীতি হচ্ছে মানুষের সেবার জন্য। কজনা সে ধরনের রাজনীতির কথা বলেন? সবাই তো মনে করে রাজনীতিটা আমার নিজের সেবার জন্য। সেখান থেকে যদি নতুন করে ধর্ম একটা নতুন চেতনা আনতে পারে, অসুবিধা তো কিছু নেই, তাই না? পরিত্রাণায় চ সাধুনাম, সাধুদের পরিত্রাণ, সেটা দরকার আছে। বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতির বিনাশ, সেগুলো তো আমাদের প্রয়োজন আছে। কে বলবেন এগুলো প্রয়োজন নেই? হ্যাঁ, সেগুলো আমরা দেখি না। সাধুদের কোনো জায়গায়, সাধু মানে সজ্জন, যারা সত্য কথা বলে, নির্ভীক মানুষ, তাদের পরিত্রাণের কথা কেউ বলে না।
একই সঙ্গে দুষ্কৃতীদের বিনাশের কথা কেউ বলে না। এগুলো যদি হয় তাহলে অসুবিধাটা কোথায়? আমার মনে হয় কোনো অসুবিধে নেই। মানুষ কোরআন পাঠ করে তার আত্মার তার সুচিতা লাভ করুক, পবিত্রতা লাভ করুক, মানুষ গীতা পাঠ করে পবিত্রতা লাভ করুক। আমাদের যদি স্বাধীনতা দেখেন, স্বাধীনতার একটা বড় অংশে কিন্তু ভগবদ গীতা ব্যবহৃত হয়েছিল। আমাদের জাতির জনক নিজে গীতা গুজরাটিতে অনুবাদ করেছিলেন এবং প্রত্যেক দিন গীতা উনি পাঠ করতেন। গীতা পাঠের মধ্য দিয়ে তার যে শক্তি উনি পেতেন, অসুবিধা কিছু নেই, অসুবিধা কিছু নেই। কেউ যদি কোরআন পাঠে শক্তি পায় নিশ্চয়ই সে পড়বে, কেউ যদি বুদ্ধের কোনো এরপরে পারে শক্তি পায় সেটা পড়বে। আমাদের সংবিধান সেটাই দিচ্ছে। আমরা নিশ্চয়ই আমাদের অন্যের যে অসুবিধা আছে, চাকরির যে অসুবিধা আছে, সেগুলো আমরা নিশ্চয়ই ভাববো কী করে সমাধান হয় দেখব। কিন্তু তার মানে এই নয় ধর্মকে আমরা ছেড়ে দেবো। যে ধর্মে বিশ্বাস করে না তারও ভারতবর্ষের মতন জায়গায় তারও একটা স্পেস আছে, প্লেস আছে, তাকেও মানুষ মানে যে ধর্মের কথা বলে না। কিন্তু যে ধর্মের কথা বলতে চায়, সমবেতভাবে মানুষকে জাগ্রত করতে চায়, তাকে বাধা দেবার তো কোনো জায়গায় আমরা নেই। সুতরাং কিন্তু ধর্মকে যদি কেউ অন্যের বিরুদ্ধে ব্যবহার করে সেটাই ক্ষতিকারক। আমরা চাইবো যারা আজকের সমবেত হয়েছেন গীতা, তারা সত্যিকারের গীতা পড়েছেন, গীতার উপলব্ধি করেছেন, গীতা যে পরিবর্তনের কথা বলে সেই আসল পরিবর্তনের দিকে তারা মনোনিবেশ করছেন। যারা কোরআন ভালো করে পড়ছেন তারা যদি ফেব্রুয়ারি মাসে এসে বলেন যে হ্যাঁ সারা বিশ্বে যে ধরনের ইসলামিক সন্ত্রাস হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতাম, মজার কথা, অত্যন্ত আনন্দ, পৃথিবী শান্তিতে এগোবে। আমার মনে হয় না যদি এটাকে আমরা সত্যিকারের করতে পারি এবং যদি দেখুন হয়তো আমরা কোরআনকে ব্যবহার করছি কি গীতাকে ব্যবহার করছি একটা বিশেষ ধর্মের জন্য। যেদিন আমি বুঝবো যে আমার ধর্ম আমার জন্য নয়, আমার ধর্ম জগতের জন্য, বুঝেছেন, বসুধৈব কুটুম্বকম, এই চেতনা যখন আমার মধ্যে আসবে তখন তো শান্তি। এটাই তো আমরা চাই। এটাই যদি করতে পারে রাজনৈতিক নেতারাই করুক আর রাজনৈতিক দলই করুক। রাজাগোপাল বাবু ঠিক যে কথা বলছেন যে যখন আমরা বুঝতে পারবো আমার ধর্ম আমার জন্য নয়, আমার ধর্ম জগতের জন্য। কিন্তু প্রশ্ন হলো এই যে রাজনীতি চলছে, রাজনীতিকরা সেটা কি মনে করেন? দেখুন, মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের দিনই রাম মন্দিরের শিলাপুজো করেছে বিজেপি। এবার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের দিনই কোরআন পাঠ আয়োজনের ঘোষণা করলেন কে? তৃণমূল থেকে সদ্য সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। দেখুন, কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে। যতই তারা চেষ্টা করুক বাবরিকে রিপিট করার, তত গীতা পাঠে 4 লক্ষ আজকে এসছে, কালকে 4 কোটি আসবে। একই দিনে মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস, আবার রাম মন্দিরের শিলাপুজো। পরের দিনে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর, পাল্টা 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতি ক্রমশ ধর্মময় হয়ে উঠছে। শনিবার মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূল থেকে সদ্য সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এ নিয়ে বিতর্ক চাপানোতরের মধ্যেই পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার কলকাতার ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করে সনাতন সংস্কৃতি সংসদ। এবার লক্ষ কণ্ঠে কোরআন পাঠ আয়োজনের ঘোষণা করলেন হুমায়ুন কবির। বিজেপি বরাবরই হিন্দুত্ব তাস খেলে। ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে, 19টা রাজ্য দখল করেছে। বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে। আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জেতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব। আমি 1 লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো আগামী দিনে। 1 লক্ষ মুর্শিদাবাদের কোনো একটা জায়গায় প্যান্ডেল করব বড় করে। নাটকীয়ভাবে তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়কের এই ঘোষণার সামনে আসতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যারা মুসলমান ভাই বোনেরা আছে তাদের বুঝতে হবে এবং এই প্রজন্মকে অভিভাবকদের শেখাতে হবে, তাদের মনে করিয়ে দিতে হবে কাজী নজরুল ইসলামের কথা, সৈয়দ মুস্তাফা আলী, সৈয়দ মুস্তাফা সিরাজের কথা, এস ওয়াজেদ আলীর কথা। তাহলেই অবস্থার পরিবর্তন হবে। এটা হুমায়ুন কবির এর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আসল তৃণমূল কংগ্রেসের বদান্যতায় এ রাজ্যে পাকিস্তানপন্থী কিছু সংগঠন, কিছু মানসিকতা সক্রিয় হয়ে গেছে। এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। আমাদের দল থেকে সাসপেন্ডেড, বহু বছরে বহু দলই করেছেন তিনি কি বললেন কিংবা তিনি কি কাজ করবেন তার দায়িত্ব
রাজনৈতিক পার্টি হিসেবে তৃণমূল কংগ্রেস করছে, সুতরাং এটা আলাদাভাবে কিছু বলেনি। তৃণমূল ও বিজেপি দুই দলের বিরুদ্ধেই ধর্ম নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের আজকে রাজনীতিতে নৈতিকতার অবশিষ্টাংশ নেই, আদর্শগত ভাবনা নেই। এখানে শুধুমাত্র ভোট, আর ভোটের জন্য সব কিছু করা যেতে পারে। ধর্মকে ব্যবহার করো, ধর্মকে হাতিয়ার করে ভোট করো, মানুষের জন্য ভাবার কিছু নেই এখানটায়। তাই এখানকার ভোটের রাজনীতিতে আর মানুষের কথা আলোচিত হচ্ছে না, এখানকার ভোটের রাজনীতিতে ক্রমশ ধর্মের কথা আলোচনায় প্রাধান্য পাচ্ছে। এটা আমি মনে করি গণতন্ত্রের জন্য, বিশেষ করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা ক্ষতিকর। হিন্দু, মুসলিম, মন্দির, মসজিদ, গীতা, কোরআন সব মিলিয়ে বিধানসভা ভোট যত এগোচ্ছে ততই ধর্মময় হয়ে উঠছে বঙ্গ রাজনীতি। অরিত্রিক ভট্টাচার্য ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ সবাই ধর্ম নিয়ে মেতেছেন, কে কত বড় ধর্মের কত হিতৈষী সেটাই প্রমাণ করে তুলে ধরার চেষ্টা করছেন। আমি অর্ণবের কাছে আসব। অর্ণব, 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে, মানে গীতা পাঠের পাল্টা যে কথা হুমায়ুন কবির বলছেন, বাবরি মসজিদের শিলান্যাস করলেন। অর্থাৎ তৃণমূল যেটা করতে পারলো না সেটা সাসপেন্ড করে দিয়ে সাসপেনশনের পর হুমায়ুন কবিরকে দিয়ে করানো হচ্ছে, এটাই তো বলছে বিজেপি। অর্থাৎ পুরোটা স্ক্রিপ্টেড, পুরোটা প্ল্যান। বিরোধীরা তো সেভাবেই বিরোধিতা করে বলছে। বিজেপি কিভাবে ব্যাখ্যা করবে সেটা বিজেপির ব্যাপার, বিজেপি নিশ্চয়ই তার মতো করে তার রাজনৈতিক ব্যাখ্যা দেবে। কিন্তু এখানে প্রথম কথাটা হচ্ছে যে এটা হুমায়ুন কবিরের নিজস্ব এজেন্ডা, তিনি তার যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী চলছেন, তার মতো করে তিনি রাজনীতি করার চেষ্টা করছেন। আর এখন তিনি সাসপেন্ডেড একই সঙ্গে। রাজাগোপাল বাবু যে কথাটা বললেন যে ধর্ম, সে ধর্ম, উনি তো এখনো বিধায়ক আছেন, বিধায়ক আছেন উনি। আবার একটু আগে আপনাদের এখানেই দেখলাম যে উনি নাকি পদত্যাগ করবেন না, এটা উনি বলেছেন। উনি পদত্যাগ করবেন না, উনি অন্য একটি মানে মুসলিমপন্থী কি দল তার সঙ্গে উনি জোট করার চেষ্টা করছেন, তার মানে উনি রাজনীতিকে করার চেষ্টা করছেন। কিন্তু আমি একই সঙ্গে এটাও বলছি, রাজাগোপাল দা যেটা বললেন একটু আগে, আমি একটু বলে নিই ভাবি, সেটা উনি যেটা রাজাগোপাল দা যে কথাটা বললেন যে ধর্মের যে মহৎ উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যদি সিদ্ধ হয় তাহলে সেটা তো খুব ভালো, একদম ঠিক কথা। কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করুন, সেটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ায় যে যে দেশগুলোতে এই ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে রাজনীতি করা হয়েছে বিগত মানে অন্ততপক্ষে 80 বছর ধরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, একটা দেশের অবস্থাও কিন্তু খুব ভালো নয়। এক পাশে পাকিস্তান, আর এক পাশে আমরা দেখতে পাচ্ছি যে এই যে জামাতি যে একটা অংশের উত্থান ঘটেছে আজকে বাংলাদেশে, এই দুটো জায়গাতে কিন্তু একই জিনিস হয়েছিল। সেখানে কোথাও ধর্মনিরপেক্ষ যে রাজনীতি, সেখানে কোথাও মানুষের জন্য উন্নয়নের যে রাজনীতি, সেই রাজনীতিকে গুরুত্ব দেওয়া হয়নি। ধর্ম এবং রাজনীতি অর্থাৎ পলিটিক্যাল ইসলামকে সেখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আবার ভারতবর্ষ আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল হিন্দুত্বের উত্থান যবে থেকে হয়েছে, সেই সময় থেকে কিন্তু এই যে দাঙ্গার রাজনীতি বলুন, এই যে বিভেদের রাজনীতি বলুন, বিভাজনের রাজনীতি বলুন, সংখ্যালঘুর উপর আক্রমণের রাজনীতি বলুন, এই জিনিসটা ক্রমশ বেড়েছে। এইটা বাড়লেই যেটা হবে সেটা হচ্ছে অন্যান্য মানুষের যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো পিছনে সরে যাবে। এবং এইখানে বারবার করে বলতে হবে যে তার মানে ধর্ম আর পলিটিক্যাল ধর্ম এই দুটো কিন্তু এক নয়। পলিটিক্সের সঙ্গে ধর্ম মেশালেই সেই জিনিসটা আসলে মানুষের বিভক্তি যায়। না, তাহলে মুখ্যমন্ত্রী একটা কথা বিষয়, মহাকাল মন্দির তৈরির কথা, জমি পর্যন্ত অ্যালার্ট হয়ে গেল শিলিগুড়িতে, দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি হয়ে গেল। আমি জানতাম আপনি এই প্রশ্নটা করবেন, আমি একেবারে স্পষ্ট করে আপনাকে বলছি, জগন্নাথ মন্দির যেটা করা হয়েছে দীঘাতে, তার সঙ্গে অযোধ্যার রাম মন্দিরের একটা প্রধান পার্থক্য হচ্ছে ওটা একটা মসজিদ ভেঙে করা হয়েছিল, এখানে কোনো মসজিদ ভেঙে করা হয়নি। কোনো উস্কানি না, না আদালত তো পরে, আদালতের রায়টা তো বেরিয়েছে অনেক পরে। কিন্তু এই আন্দোলনটা শুরু হয়েছিল 80 দশক থেকে এবং 90 দশকের থেকে এই যে আক্রমণটা করা হয়েছিল ওখানে, যেটা ভেঙে করা হয়েছিল, সেইটার যে সিগনিফিকেন্স আর এখানে যে সিগনিফিকেন্স দুটো এক নয়। আবার একই সঙ্গে এটাও আমি বলবো, সেটা হচ্ছে যে 500 বছরের ইতিহাসটা বলো। না, 500 বছরের ইতিহাস আমরাও জানি। 500 বছরের ইতিহাস বললে আমি 1000 বছরের ইতিহাস বলবো, আমি 1000 বছরের ইতিহাস বলবো। ওখানে আপনি যদি বলেন যে তলায় একটা মন্দির ছিল, আমি বলবো মন্দিরের তলায় বৌদ্ধ মঠ ছিল, ওখানে বৌদ্ধ মঠ ছিল, ওটা বৌদ্ধ মঠ ছিল, ওটা বৌদ্ধ মঠ ছিল, ওটা ব্রাহ্মণ ধর্মাবলম্বীরা ভেঙেছে, ওটা ব্রাহ্মণ ধর্মাবলম্বীরা ভেঙেছিল ওখানে। শতরূপাদি অর্ণবদা দুজনকেই থামাচ্ছি, শতরূপাদির কাছে দেবো। শতরূপাদি, মানে দেখুন পাল্টা অভিযোগটা কিন্তু আপনাদের দিকে হয়েছে, একটু দুজনকেই থামাচ্ছি, কারোর কথা শোনা যাবে না। শতরূপাদি, যেটা পাল্টা অভিযোগ আপনাদের দিকে হয়েছে, যেটা তৃণমূলের তরফে বারবার বলা হচ্ছে শতরূপাদি, যে এই গোটাটাই, এই যে হুমায়ুন কবিরের একের পর এক হুঙ্কার হুঁশিয়ারি, গোটাটাই বিজেপির একটা চক্রান্ত। এই উল্টো অভিযোগের আঙুলটা কিন্তু আপনাদের দিকেও রয়েছে। সে আঙুল ওরা তুলতেই পারে, তার কারণ ওরা ভুলে যাচ্ছে যে 8 মাস ধরে হুমায়ুন কবির কিন্তু সেই একই কথা বলে যাচ্ছে যে উনি নাকি 6 ডিসেম্বর বাবরি মসজিদ বাবরের নামে ওখানে নাকি উনি আবার বাবরি মসজিদে ইট স্থাপন করবে। আমার কথা হচ্ছে সেটা নয়, আজকে তৃণমূল যা খুশি বলতে পারে, কিন্তু প্রত্যেকটা মন্তব্য
হুমায়ুন কবিরের এতদিন ধরে হচ্ছে সমস্ত মমতা ব্যানার্জির না বলা কথাগুলো কি 30%কে ভাগীরথীকে ভাসিয়ে দেবে না কোথায় ব্যক্তিগত, তাহলে মুখ্যমন্ত্রী কেন অ্যাকশন নেয়নি? তাহলে কেন মুখ্যমন্ত্রী অ্যাকশন নেয়নি? আজকে তুমি অর্ণব তুমি বলছো যে কি নাকি সর্বধর্ম সমন্বয় তোমরা করেছো, বলছে কে প্রধান বক্তা কে? ফিরহাদ হাকিম, যে দুদিন আগে পর্যন্ত বলেছে সে নাকি মিনি পাকিস্তান করে দেবে, সে নাকি কি যারা মুসলমান জন্ম নেয়নি তাদের নাকি জন্মটাই বৃথা, সে বড় বড় কথা বলছে। সেটা পশ্চিমবঙ্গের মানুষ কি এত মূর্খ বুঝতে পারছে না কে কি করছে? আমি তোমায় বলছি তুমি ইতিহাসকে কেন বলছো? তারা জানে যে পলিটিক্যাল হিন্দুত্ব কত বড় ক্ষতিকারক হতে পারে, সেটা তারা জানে, তারা জানে খুব ভালো করে। বেশ দুজনকে থামাচ্ছি, এভাবে বললে কারোর কথা শোনা যাবে না। তবে এখান থেকে আমার একটু মধুজার কাছে যাওয়ার আছে। মধুজা, একটা প্রশ্ন দেখুন ঘুরে ফিরে সামনে আসে, সেটা হলো ফান্ড। এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হলো, প্রশ্ন থাকবে ফান্ড কোথা থেকে আসছে? আবার দেখুন হুমায়ুন কবির বলছেন 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ, সেখানেও তো প্রশ্ন ফান্ড কোথা থেকে আসবে? এই যে বাবরি মসজিদের শিলান্যাস হলো, এত ইট যে যার মতো করে এসে টাকা দিয়ে যাচ্ছে সেখানে। না, আমি একটু অন্য কথা বলছি। আজকের ব্রিগেডটা দেখতে দেখতে বারবার বলছিল যে বিজেপির নেতারা কিন্তু কেউ মঞ্চে ছিল না। আমার একটা অন্য দুটো ব্রিগেডের কথা মনে পড়ছিল। একটা হচ্ছে ইনসাফ ব্রিগেড হয়েছিল, সেই ব্রিগেডটার কথা মনে পড়ছিল। আর 20শে এপ্রিল যখন ওই কৃষক শ্রমিক ক্ষেতমজুর বস্তিবাসী মানুষের ডাকে ব্রিগেড হয়েছিল, সেটার কথা মনে পড়ছিল। আমি মানে আপনাদের কাছে তোমার কথা সময় কথা বলিনি, একটা কথা এখন বলবে না। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে দিয়েছিল ব্রিগেড থেকে হয়ে গেছে তো। এবার আমি আমার কথা বলবো, তুমি চুপ থাকবে। আমি যেটা বলছিলাম, হ্যাঁ একদম তাই, একদম তাই। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে দুটো ব্রিগেডের মধ্যে পার্থক্য কোথায়? একটা ব্রিগেড মানুষের প্রত্যেক দিনের বেঁচে থাকার সমস্যা নিয়ে কথা বলে, ওই দুটো ব্রিগেড। আর আজকের ব্রিগেডটা ওই প্রত্যেক দিনের সমস্যা ভুলিয়ে দেওয়ার জন্য আজকের ব্রিগেড তৈরি হয়। আমি একটু অন্য কথায় আসি। আরডিসি স্যার বলার সময় বলছিলেন যে জগতের জন্য আসলে ধর্ম, এই সমস্ত কথা বলছিলেন, শুনতে খুব ভালো লাগছিল স্যার। কিন্তু শুনতে শুনতে না আমার একটু ত্রিপুরার কথা মনে পড়ে যাচ্ছিল। ত্রিপুরাতে যখন আমাদের একের পর এক পার্টি অফিস ভাঙে, যখন আমাদের দেশের কথার পাবলিকেশন বন্ধ করে দেওয়া হয় এই বিজেপির সরকার আসার পরে, এটা কার জন্য হয়েছিল? সে এই বিজেপি করেছিল। এই বিজেপি, যে বিজেপি আজকে এত ভালো ভালো কথা বলছে, ন্যায়পরায়ণতার কথা বলছে এখানে বসে, সেই বিজেপি ত্রিপুরাতে বসে একের পর এক আমাদের কমরেডকে রক্তাক্ত করছে প্রত্যেক দিন। এবং শুধু এখানে শেষ নয়, আমি আরেকটু বলি। স্যার বললেন চীনের কথা। স্যার আমি চীনে গেছি নিজে। আমি এটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, চীনে সমস্ত ধর্মের, হ্যাঁ নাস্তিক যারা, তাদের একটা বিরাট অংশের সংখ্যা রয়েছে। কিন্তু এই চীনেই আমাদের ভারতবর্ষে যেরকম ওই গাছের সুতো বেঁধে মানত করার রয়েছে, প্রচলন রয়েছে ধর্মবিশ্বাসী মানুষজনের মধ্যে, আমি চীনে গিয়েও সেম জিনিস দেখে এসেছি। ফলে এই ধরনের মানে কুৎসাগুলো বোধহয় একটু আমাদের এর থেকে সচেতন থাকা একটু ভালো। আমার পরের কথা হচ্ছে যে আমি একটু পরের কথা হচ্ছে যে এইটাই হচ্ছে বিজেপি। আমার পরের কথাটা হচ্ছে যে হ্যাঁ শাসাবো তো অবশ্যই। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে কেউ যদি চ্যালেঞ্জ করে, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে কেউ যদি চ্যালেঞ্জ করে, ইতিহাসকে কেউ যদি ভুলিয়ে দিতে চায়, ভারতবর্ষ তৈরি হয়েছিল ধর্মনিরপেক্ষ মানুষের জন্য, ভারতবর্ষ হিন্দুদের জন্য তৈরি হয়নি, ভারতবর্ষ তৈরি হয়নি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটাই সত্যি, ভারতবর্ষ কেন ছিল হিন্দু মুসলিম কোন নির্দিষ্ট থামালাম, কিচ্ছু বোঝা যাচ্ছে না একসঙ্গে কথা বললে। এবার দেখুন, শনিবার মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবির। আজকে নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন। এদিকে গতকালই মুর্শিদাবাদের রাম মন্দিরের শিলাপুজো হয়েছে। তবে কোথায় রাম মন্দির হচ্ছে সেই জমি কিন্তু এখনো সর্বসমক্ষে আনেনি বিজেপি। সব মিলিয়ে মুর্শিদাবাদ এখন ধর্মভিত্তিক রাজনীতির ভর কেন্দ্র। কিভাবে দেখুন। একই জেলায় দুই ধর্মের দুই কর্মযজ্ঞ, একদিকে মসজিদ, অন্যদিকে মন্দির। ভোটের আগে ধর্মময় রাজনীতির ভরকেন্দ্রে চলে এসেছে মুর্শিদাবাদ। ফাঁকা মাঠের ওপর হাজার হাজার ইটের স্তূপ, পড়ে রয়েছে বস্তা বস্তা সিমেন্ট। দান বাক্সে যে যার মতো করে টাকা ফেলছেন।
শনিবারই মুর্শিদাবাদে শিলান্যাস হয়েছে হুমায়ুন কবির প্রস্তাবিত বাবরি মসজিদের। রেজিনগরে মরাদিঘি থেকে 1 কিলোমিটার দূরে তৈরি হওয়ার কথা রয়েছে নতুন মসজিদের। আর শিলান্যাসের পরের দিনও দেখা গেল বহু মানুষ মাথায় করে ইট নিয়ে আসছেন, কেউ আবার নিয়ে আসছেন সিমেন্টের বস্তা। রেজিনগর এবং বেলডাকার মাঝখানে ছেতিয়ানি যে জায়গায় হুমায়ুন কবির জানিয়েছেন যে বাবরি মসজিদ তৈরি হবে, এবং এরপর থেকে শনিবার থেকে দেখেছি আমরা যে কেউ হাতে একটা থেকে শুরু করে কেউ গাড়িতে করে করে কেউ ইট নিয়ে আসছেন, কেউ সিমেন্ট নিয়ে আসছে। আজকে সকালবেলা এখানে এসে দেখা যাচ্ছে গোটা যেই চত্বর রয়েছে, এমনকি যে 3 কাঠা জমি এবং সেই জমি ছাড়িয়ে আশেপাশের যে জমিগুলো রয়েছে সেই সমস্ত জমিতে কেউ ইট নিয়ে আসছেন ট্রাকে করে, কেউ ইট নিয়ে আসছেন হাতে করে। এইরকম ইট, সিমেন্ট, কাঁড়ি কাঁড়ি এখানে পড়ে রয়েছে, লোহার রড পড়ে রয়েছে। সিমেন্ট, ইট মসজিদ হবে সেই জন্য আজকে দেখার জন্য আমরা এখানে শরীর খাওয়ার জন্য এসেছি। দান করলাম, যেটা পারলাম সেটা দিলাম, ইট এসেছি, আমাদের যেটুকু সামর্থ্য সেটুকু আমরা করলাম। এই মসজিদটা তৈরি হোক এটি আমরা চাই। শনিবার মরাদিঘির সভা থেকে ফিতে কেটে বাবরি মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবির। রবিবার নিজে হাতে ইট নিয়ে সেখানে হাজির হলেন। অন্যদিকে শনিবারই মুর্শিদাবাদেই হয়েছে রাম মন্দিরের শিলাপুজো। কিন্তু ঠিক কোথায় রাম মন্দির তৈরি হবে সেই জমি এখনই সর্বসমক্ষে আনতে নারাজ স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবার বহরমপুরে হবে রাম মন্দির। কোথায় হবে সেই জায়গা তারা গোপন রাখছে। মোটামুটিভাবে একটা জায়গা চিহ্নিত করা হয়েছে যেটা 1 বিঘার বেশি। সেই জায়গা কয়েকদিনের মধ্যেই রেজিস্ট্রি প্রক্রিয়া শেষ হয়ে যাবে, আর রেজিস্ট্রি প্রক্রিয়া শেষ করে নির্বাচনের আগেই মন্দির তৈরির কাজ তারা শুরু করে দিতে চাইছেন। সেই জায়গাটা কোথায় বলছেন বহরমপুর শহরের খুব কাছে, তবে কোন জায়গা সেটা প্রকাশ করতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। এই নিয়ে ভোটমুখে বঙ্গে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। ওপরের দিল্লির লোকেরা একটা পুতুল খেলার মঞ্চ তৈরি করেছেন, পুতুল খেলার, ধর্মের বিষাক্ত আফিং নিয়ে পুতুল খেলা। তারা এক পক্ষকে দিয়ে উগ্র হিন্দু মার্কেটিং আর কিছু মুখোশ তৈরি করছেন যারা উগ্র মুসলিম কথা বলে কিছু মুসলমানকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন। এই গোটাটাই সুতোটা টানবে কিন্তু ভারতীয় জনতা পার্টি ভোট ভাগাভাগির খেলায়। এটা বাংলার মানুষ বুঝে যাচ্ছে। এইটাই কি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, যে উপাসনা পদ্ধতি নিয়ে প্রতিযোগিতা চলবে? এটা বিজেপির কাছে কাম্য নয়। কেউ যদি এখানে বাবরি মসজিদ তৈরি করে ফেলতে চায় এবং তাদের সফলও হয়, পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তৃণমূল সরকারকে তারা বিসর্জন দেবেন। যদি তৃণমূল কংগ্রেসের অনুমোদন অনুপ্রেরণা না থাকতো তাহলে হুমায়ুন কবির হিন্দুদের বিরুদ্ধে ওই কেটে ফেলার বিবৃতি দেবার পরেও তাকে তো তখনই সাসপেন্ড করা যেত, গ্রেপ্তার করা যেত। এ নিয়ে তৃণমূল বিজেপিকে এক বন্ধনীতে টেনে আক্রমণ শানিয়েছে সিপিএম। যাদের ধর্ম করার ইচ্ছে তারা ধর্ম করবেন, কিন্তু যারা ধর্ম করবেন বলে বলছেন তারা ধর্মের কাজ করতে পারেন না। তাদের যা ধর্মীয় মতে যে কাজ করা উচিত মানুষের সেবার মনোভাবে, সেই কাজ করতে পারেন না, তখন তারা ধর্মকে সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন রাজনীতির ক্ষমতার জন্য। এটা ধর্ম না, এটা অধর্ম, অথবা একই রকম। মন্দির মসজিদময় এই রাজনীতি কোন দলকে আসন্ন ভোটে ডিভিডেন্ড দেবে, আদৌ কি দেবে, তা জানা যাবে ভোটের ফল প্রকাশের পর। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথবাবু, একটা কথা দেখুন, সব রাজনৈতিক দলের মুখেই খুব কমন, সেটা হলো মানুষ সব বুঝছে, মানুষ সব দেখছে। আচ্ছা, মানুষ কি এটা বুঝছে যে এই যে একের পর এক মন্দির তৈরি হচ্ছে বা হবে, বা এই যে মসজিদ তৈরি হবে, বা এই যে এত বড় গীতা পাঠের আয়োজন হলো, কোথা থেকে অর্থ এলো? মানে একটা একটা করে ইট, একটা একটা করে সিমেন্ট দিলে কি পুরো মসজিদটা তৈরি হয়ে যেতে পারে? তার জন্য তো বিরাট অর্থের প্রয়োজন, কারণ এ রাজ্যেই তো আমরা দেখেছি যে অর্থই অনর্থের মূল। দেখুন, এটা আসবার আগে আমি দুটো কথা বলি। যে প্রথম নম্বর হচ্ছে যে ইতিহাসকে মানে মেনে আমাদের নিতেই হয়। ইতিহাসকে যদি আমরা বদলাতে যাই তাহলে যেটা হয়েছিল সেটাই হচ্ছে বাবরি মসজিদের ঘটনা। যেটা হয়ে গেছে তার সেটা নিয়ে মিটে গেল, কিন্তু অর্ণবাবা তারপরে সেটাকে নিয়ে আবার টেনের যে কথাটা বললেন, হ্যাঁ তফাৎ তো আছে এখানেও। ওখানে কিন্তু রাম মন্দিরটা সরকারি টাকায় হয়নি, এখানে দীঘার মন্দিরটা সরকারি টাকায় হয়েছে। সেটাই তো হুমায়ুন কবির বলছেন। মহাকাল মন্দির উনি বলছেন সরকারের টাকায় হবে, দুর্গাঙ্গন হবে 1100 কোটি টাকার ল্যান্ড নিয়ে সেখানে হবে।
পূজা কমিটিগুলোকে লোন দেওয়া, টাকা দেওয়া হচ্ছে, এই টাকাগুলো অনায়াসে ছেলেমেয়েগুলোর চাকরির জন্য দেওয়া যেতে পারতো, সেটা তো হয়নি। তাহলে তাদের মনে হবে কি, যদি এই কম্পিটিটিভ যদি আমরা প্রতিযোগিতামূলক ধর্ম চালাতে শুরু করি, তার শেষ আজকে শ্রমিক ভট্টাচার্য যে একটু আগে বললেন এটাই চলবে, তো দুজনে মিলে তো তাই শুরু করলেন। এখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দেখুন, ধর্ম তো অত্যন্ত নীতিগত ব্যাপার, যেটা রাজাগোপাল দা বললেন, কিন্তু সেই নীতি কি মানে স্বার্থকেন্দ্রিক রাজনীতিতে রক্ষিত হচ্ছে? সেদিন কি কথা বললেন, এই যে সঙ্গে সুমন অনুষ্ঠানে হুমায়ুন কবিরের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া হলো, তিনি তাতে একথা পরিষ্কার বললেন, তিনি মসজিদের যা আজও বললেন মসজিদ করতে অগ্রণী হয়েছে বিজেপিকে দেখে, এবং সেখানে তিনি চাইছেন মুসলমানদের এক করবার জন্য, রাজনীতি করবার জন্য তিনি মসজিদ নির্মাণ। এটা কি ধর্মের মসজিদ মানে ইসলাম ধর্মকে এটা বলেছে? এটা বলেন। আবার রাম মন্দির তৈরি করে বা গীতা পাঠ করে হিন্দু ধর্মকে জাগিয়ে তুলে হিন্দুদের নিয়ে গিয়ে বিজেপির ভোট বাক্স ভরাতে হবে, এটাও বলেনি। আসল কথা হচ্ছে ডেভেলপমেন্টটা এখানে চূড়ান্তভাবে উপেক্ষিত হয়ে যাচ্ছে। গোটা পশ্চিমবঙ্গ বাইরে যায়, বাইরে গেলে লোকে বলে, আমাদের এই কথা হেসে বলে, মানে ক্লাসেও আমি বলেছি, আপকে তো মহা দিদিনে ওয়াট লাগা দিয়া, এইসব কথা আমাদের শুনতে হয়। যে পশ্চিমবঙ্গে অনেক উন্নতি হওয়া উচিত ছিল, অনেক মানে যুবক যুবতীর চাকরি হওয়া উচিত ছিল, সেগুলো হলো না, বরং চুরি, দুর্নীতি, মানে আইন শৃঙ্খলার মানে চূড়ান্ত অবনতি, একটার পর একটা নারী সুরক্ষা চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় অন্যায়ভাবে অত্যাচার হচ্ছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি রাজ্যটাই আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে, এবং এই অন্ধকারের মধ্যে থেকে আর দুজনের মধ্যে কোনো আলো নেই। এখন ভোটটাকে কেন্দ্র করে, ভোটটাকে নিয়ে আসবার জন্য, মোবিলাইজ করবার জন্য দুজনের সামনে একমাত্র জিনিস হচ্ছে ধর্ম। আর ধর্ম এমন জিনিস না, আপনি দেখুন যে ওই প্রয়াগে যখন যায়, তারা খেতে পায় না, কিন্তু সে সারা রাত জেগে হেঁটে যাচ্ছে একবার স্নান করবে বলে। ঠিক তেমনি ইসলাম ধর্মেও তাই। এই যে যারা ইট দিতে আসছে, তারা হয়তো বাইরের রাজ্যে গিয়ে মার খেয়ে এসছে, কিন্তু তারা ইট নিয়ে চলে এসছে, ইট নিয়ে এসে ধর্ম তৈরি করবার চেষ্টা করছে। ধর্ম মানুষকে সুশ্রী দেয়, এমন একটা, আমি ওপিয়াম ফর মাসেস অত বড় বড় কথা বলছি না, কিন্তু এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে, সেই জায়গাতে ধর্ম নীতিগতভাবে, যে কথা অর্ণব একটু আগেই বলল, ধর্ম যদি নীতিগত পথে যায় কার আপত্তি আছে? কিন্তু সেটা তো হচ্ছে না। আমরা হুমায়ুন কবিরের কাছ থেকে কী শুনলাম সেদিন সঙ্গে সুমনে, কীভাবে দাঙ্গা লাগানো হয়েছিল 24-এর আগে পশ্চিমবঙ্গে, এবং তার শরিক উনি নিজেও ছিলেন। আজকে উনি ধর্মের কথা বলছেন, সেই দিন ওনার মনে হয়নি যে এই দাঙ্গাটা লাগিয়ে রাজনীতিটা করা, মোহাম্মদ সেলিমকে হারানো, অজিত চৌধুরীকে হারানো উচিত হচ্ছে না? তখন উনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেননি? উনি করেননি। কেন করেননি? উনি মনে করেছিলেন এটা লাগিয়ে দিয়ে করে দেবো, পরে মুখ্যমন্ত্রী উনাকে বিরাট কিছু করবেন। যেই হলো না, স্বার্থকেন্দ্রিক রাজনীতি উনি বেরিয়ে গিয়ে আবার নতুন করে ধর্মকেই অন্যভাবে সংস্থাপন করতে শুরু করলেন। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্গতি, এবং সাধারণ মানুষ এই জায়গা থেকে মুক্তি পেতে চাইছে। অথচ যারা দিশা দেখাতে পারে, এই মুখ্যমন্ত্রী, এই হুমায়ুন কবির, এই বিজেপির বড় বড় নেতারা যারা দিশা দেখাতে পারে, তারা এর মধ্যে বগডাপ হয়ে আছে। আমাদের কি উপায় বলুন? একদমই রবীন্দ্রবাবু, আপনি স্বার্থ নিয়ে রাজনীতির কথা বলছিলেন, সত্যি এই প্রশ্নটা প্রত্যেকের মনে, এই যে কার কোথায় কোন স্বার্থ লুকিয়ে রয়েছে সেটা সত্যিই সাধারণ মানুষ বুঝতে পারে না। দেখুন, গতকাল আমরা দেখলাম হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদের শিলান্যাস করলেন, আর এবার ঘোষণা করেও পিছু হটে গেলেন হুমায়ুন কবির। কি নিয়ে? বিধায়ক পদ থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি ইস্তফা দিচ্ছেন না। ভোটারদের আপত্তির কারণেই এই সিদ্ধান্ত বদল জানালেন হুমায়ুন কবির। ভরতপুরের বিধায়কের সিদ্ধান্ত বদল নিয়ে রাজনৈতিক দরজাও তুঙ্গে। দেখুন, তৃণমূল থেকে সাসপেন্ড হয়েছে, নিজের সিদ্ধান্তে অনড় থেকে বাবরি মসজিদে শিলান্যাস করেছেন, নতুন দল গড়াও ঘোষণা করেছেন, তৃণমূলের বিরুদ্ধে একের পর এক বাক্যবাণ ছুড়ে দিচ্ছেন। অথচ সেই হুমায়ুন কবিরই বাবরি মসজিদের শিলান্যাসের পর বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে নিউ টার্ন নিলেন। 3 দিনে তার মুখে শোনা গেল 3 রকম কথা। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব।
আমি দিচ্ছি না এটাও বলছে না, আমার 17 তারিখে দিচ্ছে এটাও আপনাকে বলছে। যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সভার দিনেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল নেত্রীর সভায় এসে এই সাসপেন্ডের ঘোষণা শুনে বিধায়ক পদ থেকে ইস্তফার ঘোষণা করেন তিনি। এরা চক্রান্ত করে আমাকে বহিষ্কার করেছে। আমি কাল অথবা সোমবারে বিধায়ক পদ থেকে রিজাইন দেব। নতুন পার্টি 22শে ডিসেম্বর বহরমপুরে লঞ্চ করব। শনিবার সুর কিছুটা নরম করে বিধায়ক পদ থেকে ইস্তফা নিয়ে ধোঁয়াশা জিয়ে রাখেন হুমায়ুন কবির। আপনি কি তাহলে ইস্তফা দিচ্ছেন না? এই মুহূর্তে আমার জনগণের কথা গুরুত্ব আমাকে দিতে হচ্ছে। আমি দিচ্ছি না এটাও বলছে না, আমার 17 তারিখে দিচ্ছে এটাও আপনাকে বলছে না। 22 তারিখ আসতে দিন, 22 তারিখে যেদিন ওপেন করব সেদিন আপনারাও জানতে পারবেন। আর রবিবার একেবারে ইউটার্ন নিয়ে জানিয়ে দিলেন বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না তিনি। স্পষ্ট করলেন সিদ্ধান্ত বদলের কারণও। পদত্যাগ আমার করার কথা ঘোষণা করেছিলাম, কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপারস ওয়ার্কে সই করতে হয়। তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না। ভরতপুরের মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি পদত্যাগ করছি। হুমায়ুন কবিরের এই ভুল বদল নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তৃণমূলই করাচ্ছে। যদি তৃণমূল কংগ্রেসের অনুমোদন অনুপ্রেরণা না থাকতো তাহলে হুমায়ুন কবির হিন্দুদের বিরুদ্ধে ওই কেটে ফেলার বিবৃতি দেবার পরেও তাকে দলে রাখা হতো, তাকে তো তখনই সাসপেন্ড করা যেত, গ্রেপ্তার করা যেত, কিন্তু সেটা তো হয়নি। এবং এটা তৃণমূলেরই কথা হুমায়ুনের মুখ দিয়ে বলানো হচ্ছে। এখনই সবগুলো রিল তো খোলা হয় না। যখন সিনেমা দেখতে যান তখন প্রথম প্লটটা দেখে শেষ প্লটটা তো বোঝা যায় না, ধীরে ধীরে বোঝা যায়। রিল আনরোল হোক তখন বুঝতে পারবেন। যদিও তৃণমূল অবশ্য সাসপেন্ডেড নেতার সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মুর্শিদাবাদের মানুষ রায় দিয়েছিলেন, তার মধ্যে তিনিও জিতেছিলেন। পার্টির ঊর্ধ্বে কেউ হয় না, তিনি আমাদের পার্টি থেকে সাসপেন্ডেড। সুতরাং এরপরে তার চিন্তা ভাবনা, তিনি কি করবেন, কি পরিকল্পনা করবেন, তার কোনো দায়িত্ব আমরা নিচ্ছি। সব মিলিয়ে হুমায়ুন কবিরের বিধায়ক পদের ইস্তফা ইস্যুতেও টান টান নাটক। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্ণবদা, একটা বিষয় দেখুন, হুমায়ুন কবির প্রসঙ্গে সেটা সবার প্রথম মাথায় আসে সেটা হলো সেই 70-30 প্রসঙ্গ, জানিয়ে বিতর্ক একেবারে জোরালো হয়েছিল। সে নিয়ে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে দলের শীর্ষ নেতৃত্বের তরফে বলা হয়েছিল, তাই তিনি ওরকম মন্তব্য করেছিলেন। আবার দেখুন, তিনি কিছুদিন আগে বললেন যে অন্য আসনে জিতে আসবো, মুখ্যমন্ত্রীর কাছে জামাই আদর পাবো। আর এদিকে কুণাল ঘোষ তিনি বলছেন উনি দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই সাসপেন্ড হয়েছেন। কিন্তু তাহলে আগে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে তো এত রাজনৈতিক জলঘোলাটা হতো না। দেখুন, এই হুমায়ুন কবিরের কথাকে এত গুরুত্ব কবে থেকে দেওয়া হচ্ছে বুঝতে পারছি না। যে উনি একজন অ্যাটেনশন সিকার, বিভিন্ন সময় বিভিন্ন রকম উত্তেজক কথা বলেন, সেই উত্তেজক কথা বলে উনি আসলে মিডিয়ায় ভেসে থাকার চেষ্টা করেন এবং উনি নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করেন। এই যে প্রাসঙ্গিক রাখার প্রাসঙ্গিক করার চেষ্টা করেন, তার কারণ হচ্ছে একটা প্রথম কথাটা হচ্ছে যে হুমায়ুন কবিরের ক্ষেত্রে হুমায়ুন কবির যে রাজনীতিটা করেন, সেই হুমায়ুন কবিরের রাজনীতির যে দায়িত্ব আপনি যদি কনস্ট্যান্ট পুরোটাই তৃণমূল কংগ্রেসের ঘাড়ে তুলে দেন, সেখানে কিন্তু ভুল হবে। একটা হুমায়ুন কবির তার নিজের একটা ব্যক্তিগত তাহলে কেন এতদিন ধরে ভাগীরথীতে ফেলে দেওয়া হবে? একের পর এক যে মন্তব্য তিনি করেছেন, সেই মন্তব্যের পর দল কোনো ব্যবস্থা নিল না, এখন বলছেন দলের কেউ নয়। আমি বলছি যে এটা কি অফিসিয়াল স্ট্যান্ড তৃণমূল কংগ্রেসের? যে তৃণমূল কংগ্রেস একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী বা একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরুদ্ধে, এটা কি তার দলীয় স্ট্যান্ড? কোথাও কোনো জায়গায় কি এটা দলের একেবারে শীর্ষ নেতৃত্ব থেকে কখনো বলা হয়েছে? বলা হয়নি। বরং হুমায়ুন কবির ওই কথাটা বলার পর একাধিকবার অন ক্যামেরা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন, ঠিক তার আগে তার ওখানে, তার যে কেন্দ্র সেই ওখানে যোগী আদিত্যনাথ এসে ঠিক একই রকমের উস্কানিমূলক কথা বলেছিলেন। তার প্রেক্ষিতে আমি কথাকে বলেছিলাম। সুতরাং এই জায়গায় আমি আপনাকে খোদ উত্তরপ্রদেশে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বলছেন যে ওই নির্দিষ্ট এতদিন ধরে মাননীয় রাজ্য সভাপতি একটু আগে তোমরা দেখাচ্ছিলে বাইট কন্টিনিউয়াসলি হুমায়ুন কবির এমন উস্কানিমূলক মন্তব্য করেছে, 30%কে ভাসিয়ে দেবে। ওনার ইনফ্যাক্ট লাস্ট যে কমেন্টটা, যেটা সুমনের শোতে দেখানো হয়েছিল,
যে ওনার কিন্তু মেন রাগ সিদ্দিকুলার লোকজন বেশি মিনিস্ট্রি পেয়েছে বলে উনি এখন নাকি বাবরি মসজিদ করতে চললেন। আমি এখানে আরেকটা কথা একটু বলতে চাই, এই যে উনি নাকি ভীষণ দয়ালু হয়ে গেছেন হঠাৎ, উনি যেখানকার বিধায়ক তারা নাকি সাধারণ মানুষ নাকি তাকে ভীষণ অ্যাপিল করেছে, উনি নাকি কি স্কলারশিপ না কী সব বললেন, এসব করে বলে মানুষ বলেছে যেও না, উনিও বলছে আচ্ছা ঠিক আছে আমি রেজিগনেশন দিচ্ছি না। খুব ভালো কথা। আমি জাস্ট দুটো কথা একটু বলতে চাই। তোমরা বারবার এই সাকারভ মন্দির স্থাপন করছে এটা বলছো, আমি সাকারভকে বহু বছর ধরে চিনি, উনি বহু বছরের পুরনো কার্যকর্তা। আমরা যখন পুরনো অফিসে বসতাম, সল্টটেক অফিস নয় মুরলীধর সেন লেনের অফিসে, সাকারভ বহুবার বলতো যে আমরা বড় রাম মন্দির করবার আগে আমি একটা রাম মন্দির করব, কিন্তু রাম মন্দিরের বাবরি মসজিদ না 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 এটা হয়তো কোইন্সিডেন্স হয়ে গেছে। একটা লাইন একটু শেষ করি, সবারই তো আর্থিক সংস্থান হয়তো থাকে না, ও এখন পেয়েছে শুরু করে দিয়েছে। আর একটা শুধু লাস্ট কথা, আমার কথা আমি একটু বলি, সেটা হচ্ছে যে এই মহাকাল মন্দিরটা তৈরি হচ্ছে শিল্পের জন্য নির্দিষ্ট জমিতে, অতএব বুঝে দেখুন কোনটা হচ্ছে। আর আপনারা ফান্ডের কথা বলছিলেন, আমি খুব বিনীতভাবে একটা কথা বলতে চাই, যারা ধর্মপ্রাণ মানুষ, যারা মনে করছেন মন্দির হওয়া প্রয়োজন, মসজিদ হওয়া প্রয়োজন, খুব ঠিক, খুব ভালো কথা, কিন্তু দেখবেন কারোর কালো টাকা যেন আপনার ধর্মকে সামনে রেখে সাদা করার পদ্ধতি না। একদম ধর্ম নিয়ে যে রাজনীতির পারদ চলছে তা একেবারে স্টুডিওর আলোচনাতেও তা একদম স্পষ্ট হয়ে গেল। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, কারণ সেখানে কিন্তু যাত্রিক দুর্ভোগ অব্যাহত। কিসের কথা বলছি? ইন্ডিগোর উড়ান বিভ্রাটের প্রসঙ্গ। যদিও ইন্ডিগোর তরফে দাবি করা হচ্ছে যে 1650টি বিমান নির্ধারিত সূচি মেনেই চলেছে, যা গতকালের চেয়ে বেশি। আশা 10 তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। দেখুন প্রতিবেদন, তারপর আলোচনায় আসছে। বুধ, বৃহস্পতি, শুক্র পেরিয়ে রবি, ক্যালেন্ডারের পাতায় দিন বাড়লেও ইন্ডিগোর উড়ান বিভ্রাটে যাত্রীদের দুর্ভোগ কমার নামই নেই। ডিসপ্লে বোর্ডে মুহুর্মুহু বদলে যাচ্ছে উড়ানের স্ট্যাটাস। বাতিল বা বিলম্বিত হচ্ছে একের পর এক বিমান। অভিযোগ সঠিক সময় মিলছে না তার তথ্য, যার জেরে এখনো চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে যাত্রীদের। আমার আজকে 4:30 ফ্লাইট ছিল, ভোর সকালে একটা মেসেজ এলো কি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, এটা তো ভীষণই হ্যারাসমেন্ট হচ্ছে যাত্রীরা, মানে সবারই প্রত্যেকেরই কিছু না কিছু হ্যাঁ প্রয়োজন রয়েছে। বুধবার থেকে দেশ জুড়ে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা। শুক্রবার থেকে যা চরম আকার নেয়, চাপের মুখে শেষমেশ শুক্রবার বিধি শিথিল করতে বাধ্য হয় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ। কিন্তু সপ্তাহ ঘুরতে চললেও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। দেখো, বিভিন্ন জায়গায় ইন্ডিগোর যে ফ্লাইট শুধু নয়, বিভিন্ন এয়ারলাইন্স সঙ্গে ইন্ডিগো রয়েছে, সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় ডিপার্টেড রয়েছে, কিন্তু অধিকাংশ জায়গাতেই কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ক্যান্সেলড, ডিলেড এই ধরনের পরিস্থিতি, এয়ারলাইন্সগুলোর স্ট্যাটাস সেটা কিন্তু এয়ারপোর্টের বাইরে দেখতে পাওয়া যাচ্ছে। নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা অতনু শিকদার স্ত্রী মল্লিকাকে নিয়ে যাচ্ছেন ব্যাঙ্গালোর, কিন্তু বিমান বাতিল হয়ে যাওয়ায় বিমানবন্দরে এসে পড়েছে নাতান্তরে। আগে থাকতে যদি কমিউনিকেট করতো তাহলে কোনো প্রবলেম হতো না, কিন্তু আসার পরে দেখতে পাচ্ছি আমরা, তাতে খুব সমস্যায় পড়তে হচ্ছে প্রত্যেকেরই। আমার মতন প্রত্যেকেরই সমস্যায় পড়তে হচ্ছে। এই ব্যবস্থার একটা সঠিক রেজলিউশন আনার দরকার বিমান সংস্থার থেকে। এটা তো ভীষণই হ্যারাসমেন্ট হচ্ছে যাত্রীরা, মানে সবারই প্রত্যেকেরই কিছু না কিছু হ্যাঁ প্রয়োজন রয়েছে। সেখানে এরকম অবস্থা হলে তো খুবই, আর দূর দূরান্ত থেকে আসলে তো আরোই হচ্ছে, মানে আগে থেকে জানতে পারছি না, এখানে এসে দেখছি হয়তো ক্যান্সেল, খুবই মুশকিল হচ্ছে। একের পর এক বিমান বাতিল হওয়ায় বা দেরিতে চলায় ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরেই কাটাতে হচ্ছে যাত্রীদের। তাঁদের অভিযোগ ইন্ডিগোর তরফে কোনো রকম সহযোগিতা মিলছে না। ইনি দেবীপ্রসাদ মজুমদার, বারাসতের বাসিন্দা। ছেলে যাবেন আহমেদাবাদে, বিমানবন্দরে ছেলেকে ছাড়তে এসেছেন বাবা। 3টের সময় ইন্ডিগোর টিকিট কাটা ছিল আগে, তো লাস্ট মোমেন্টে ক্যান্সেল দেখাচ্ছে। তারপরে এদিক ওদিক যোগাযোগ করার পরে কেউ সদুত্তর দিচ্ছে না। 2টো নম্বর দিয়েছে, সে নম্বর তো কল করে পাওয়াই যায় না। সামহাও পাওয়া গেল, জাস্ট একটা ভেক অ্যাভয়েড করার মতন একটা অ্যান্সার দিয়েছে। কিন্তু এই দুর্ভোগ কাটবে কবে? সংস্থা জানিয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। Given the size, scale and complexity of our operation, it will take some time to return to a full normal situation, which we do anticipate between the 10th and the 15th of December. এই পরিস্থিতিতে শনিবারই ইন্ডিগোকে শোকজ করেছে ডিজিসিএ। নোটিশে বলা হয়েছে, এত বড় বিপর্যয় পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনা ত্রুটিকেই স্পষ্ট করে।
কেন সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া বা জরিমানা করা হবে না তা জানাতে হবে 24 ঘন্টার মধ্যে। অন্যদিকে এদিন বিজ্ঞপ্তি দিয়ে উড়ান সংস্থা জানিয়েছে যাত্রীদের অসুবিধার জন্য তারা ক্ষমা প্রার্থী। পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং নেটওয়ার্ক ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। পরিস্থিতি মোকাবিলায় ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ গঠন করা হয়েছে। কিভাবে সংকট কাটানো যায় এবং কত দ্রুত এই পরিস্থিতি থেকে বের হওয়া যায় তা নিয়ে আলোচনা করছে এই গ্রুপ। তবে নির্দিষ্ট সময় ছাড়া উড়ানের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। রবিবার 1650টি নির্ধারিত সূচি মেনেই চলেছে, যা আগের দিনের থেকে বেশি। আশা করা যায় 10 তারিখের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অর্থাৎ এই বিষয় থেকে একাধিক প্রশ্ন সামনে আসছে। এই জন্য আলোচনার জন্য আমাদের সঙ্গে ক্যাপ্টেন বি পার্থসারথী রয়েছেন। ক্যাপ্টেন বি পার্থসারথী, দেখুন পাইলটদের ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন, এই যে ডিজিসি এর অর্ডার সমস্ত এয়ারলাইন্সের উপর 1 নভেম্বর থেকে ইমপ্লিমেন্ট হয়েছিল, কিন্তু তারপর ডিসেম্বরে এসে সেটা ধাক্কা খেলো কেন? Yes, good evening to everyone, ABP দর্শক and তোমাদেরকে। Actually, আমরাও খুব astonished to see this situation right now because it is second phase has supposed to be implemented on 1st of December actually, এবং my apologies, 1st of November. So if you notice, এটা almost 1 মাস 4 দিন পর, মানে 4th of December this disruptionটা ক্রিয়েট হয়েছে। বাট নর্মালি যেটা সবাই একটু ওভারলুক করছে, সব উইন্টার শিডিউল যে এয়ারলাইন সাবমিট করে ডিজিসিএতে নর্মালি 2-3 মাস আগে, মানে অক্টোবরেই কিন্তু ওদের উইন্টার শিডিউল অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। যে তখন কিন্তু ওরা ডিক্লেয়ার করেছে লাইক ইন্ডিগো যে অ্যাডিকুয়েট পাইলট নাম্বারস আছে, অ্যাডিকুয়েট কেবিন ক্রু নাম্বার আছে এবং অ্যাডিকুয়েট ফ্লাইট নাম্বারস অলসো ম্যাচ করছে, তো দ্যাট শিডিউল হ্যাজ বিন অ্যাপ্রুভড। তখন কিন্তু ওরা কখনোই ডিজিসিএকে গিয়ে বলেনি যে উই হ্যাভ এ দিস কনস্ট্রেন্ট। সো নাইদার ইভেন আমাদের লাস্ট পাইলট অ্যাসোসিয়েশন আছে, এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন অ্যাজ ওয়েল এজ FIP, দুটো গ্রুপ আছে। সো ওরা রিপ্রেজেন্ট করেছিল ডিজিসিএ মিটিং অন 24th November। তখনও কিন্তু দে ডিডেন্ট সে এনিথিং কাইন্ড অফ কি এরকম হতে পারে অ্যান্ড উই আর শর্টফল অফ পাইলটস। তো কেউরই কোনো আইডিয়া ছিল না সাডেনলি ডিসেম্বরের 4 সকাল থেকে মেজর ডিসরাপশনটা শুরু হবে আর কি। ক্যাপ্টেন বি পার্থসারথী, আরও একটা প্রশ্ন এখান থেকে সামনে আসে যে শুধুমাত্র ইন্ডিগোর উড়ান নিয়েই কেন বিপত্তি, অন্যদের উপর কেন এর প্রভাব পড়লো না? বেসিক্যালি কী হয়, ইন্ডিগোর যে ওদের লিন অ্যান্ড ফিট মডেলে ওরা চলে আর কি, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ক্রু মেম্বার্স নর্মালি ওরা করে থাকে। যেরকম এন্টার ইয়ারই যেমন আপনারা হয়তো শুনেছেন যে ইস্যুটা হচ্ছে FDTL রিলেটেড, ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস। তো জেনারেলি বিগ অর্গানাইজেশনগুলোকে ডিজিসিএ রেস্ট্রিক্ট রুল করে যে এই মানে এই ধরনের অপারেশনগুলো যতটুকু পারা যায় অ্যাডিকুয়েট রেস্ট দেওয়ার জন্য ক্রুকে, যাতে সেফটি মেজারটা অপটিমাম থাকে। বাট এরা অপারেশনাল সাস্টেনেবিলিটি অ্যাজ ওয়েল এজ বিজনেস মডেলটা প্রফিটেবল রাখার জন্যে মিনিমাম নাম্বারস অফ ক্রুকে অ্যান্ড মিনিমাম রেস্ট পিরিয়ড যা ডিজিসিএ রিকমেন্ড করে FDTL এর মাধ্যমে, ওটাকেই কন্টিনিউয়াসলি সারা বছর চালিয়ে যায়। So for that reason suddenly you have something wrong, suppose কিছু পাইলট মেডিকেল গ্রাউন্ড হলো, মেডিকেল ইস্যুতে কিছু পাইলট ট্রেনিংয়ে চলে গেল, তো দে অলওয়েজ ফেস এ প্রবলেম অফ পাইলট ক্রাঞ্চ। তো অনেক সময় কী হয়, অনেক পাইলটকে ছুটিও দিতে হয়। সো দিস কাইন্ড অফ থিংস আর হ্যাপেনিং। তাই এর মধ্যে যদি আমি আমার রোস্টার, এখন কেউ ম্যানুয়াল রোস্টার বানায় না, শিডিউলিংটা এটা সফটওয়্যারের মাধ্যমে হয়। তো আমার কাছে যেহেতু গভর্নমেন্ট রেগুলেটরি ডাইরেকশনস আসছে, যেটা মানে 2024 জুন মাসে ডাইরেক্টিভ দেওয়া হয়েছে, সেই ডাইরেক্টিভ যদি অলরেডি আমার কাছে আছে, সেকেন্ড ফেজ অফ ইমপ্লিমেন্টেশন 1st of November 2025 আমি জানি, তাহলে ওই সফটওয়্যারে যখন আমি ইমপ্লিমেন্ট করব, ওটা সফটওয়্যার তো বলে দেবে যে আমাকে পাইলট স্ট্রেংথ নেই, আমি পারবো না। তো যখন পারবো না, দে হ্যাভ টু ইনফর্ম ডিজিসি অ্যাটলিস্ট 10-15 days কি দিয়ে প্রবলেমটা আসছে, আমাদেরকে যেটা করতে হবে। বাট ইউ সাডেনলি কলাপস দ্য operations without intimating anyone, but you are acting, you don't know anything. So it is like mature airline of 20 years, an operation of low cost model, they don't know what their software is reacting. It is not acceptable, you know what I mean? একদমই, যে কথা আপনি বলছেন, এত বড় একটা বিমান সংস্থার কাছে এটা তো কোনোভাবেই অভিপ্রেত নয়। যাত্রীদের দুর্ভোগ যেভাবে চরমে পৌঁছলো, তারপরে মানে এত পরে কেন নড়েচড়ে বসলো কেন্দ্র? বিধি মানার জন্য ইন্ডিগোকে কেন আগে থেকে চাপ দেওয়া হলো না? ইন্ডিগো কাণ্ডে কিন্তু প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রের ভূমিকাও। দেখুন, শুক্রবার বাতিল হয়েছে 1000-এর বেশি বিমান।
শনিবার বাতিল 800-র বেশি উড়ান, রবিবার বাতিল প্রায় 600 বিমান। এদিন কলকাতা থেকে বাতিল 53টি, যার জেরে চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আর পরিস্থিতির সুযোগ নিয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে অন্যান্য বিমান সংস্থাগুলি। পরমপ্রীত গ্রেভাল থাকেন কলকাতায়, চণ্ডীগড়ে বিয়ে হচ্ছে এক আত্মীয়ের। পরিবারের সদস্যদের ছাড়তে এসে বিমানবন্দরেই আটকে গিয়েছেন তিনি। বিপাকে পড়েছেন অন্য উড়ান সংস্থার আকাশ ছোঁয়া ভাড়া নিয়ে। সিচুয়েশন এখন খুবই খারাপ, কেন কি এটা থার্ড টাইম রিস্কেজুয়াল হলো। আর তারপরে এখন যদি আমি একটা ওয়েডিংয়ের জন্য যাচ্ছি, এটা ওই ডেটটা তো চেঞ্জ হবে না, তো ওটার জন্য এখন অন্য যদি আমি ফ্লাইটে যদি টিকিট কাটতে যাই, এখন ওরা প্রাইসিং ডাবল করে দিয়েছে, ডাবল থেকেও বেশি করে দিয়েছে। ইন্ডিগোয় বিপর্যয় শুরু হওয়ার পরই অন্য উড়ান সংস্থাগুলির টিকিটের দাম বেড়ে যায় হু হু করে। যেটা 10,000 টাকায় হয়ে যায়, অলমোস্ট 3 times 4 times the price has hiked. Unfortunately these things are happening. প্রেডিক্ট করে আগে থেকে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটে রেখেছিল পরশুদিনকে, 40,000 টাকায় কাটা এখান থেকে বম্বে, আবার বম্বে থেকে আহমেদাবাদ, ডাইরেক্ট ফ্লাইটও নয়। আর ডাইরেক্ট ফ্লাইট যেগুলো আছে এবং শিডিউল টাইমে 70-80,000 রুপিস চার্জ করছে। অন্যান্য সাধারণ দিনে যে ভাড়া থাকে 4 থেকে 10,000 টাকার মধ্যে, কলকাতা থেকে ভুবনেশ্বর রুটে সেই বিমান ভাড়া দাঁড়ায় 40 থেকে 50,000 টাকা। কলকাতা থেকে দিল্লি 40 থেকে 45,000, কলকাতা থেকে চেন্নাই 35 থেকে 40,000 টাকা, কলকাতা মুম্বাই 40,000, কলকাতা হায়দ্রাবাদ উড়ানের ভাড়া দাঁড়ায় 40 থেকে 50,000 টাকা। যাত্রীদের অভিযোগ, বুধবারের পর কোনো কোনো সময় ভাড়া পৌঁছে গিয়েছিল 68,000-এও। दिल्ली का मिल रहा है बट बहुत हाई फेयर आ रहा है। क्या फेयर? हाई फेयर आ रहा है, मतलब कितना दिखा रहा है? मतलब अभी आपको दिखा सकता हूँ, यहाँ पे आप देख सकते हो 68,000 आ रहा है, 18,000 से 68,000 तक। যাত্রী দুর্ভোগের চতুর্থ দিনের মাথায় শনিবার বৈঠকে বসে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মঞ্চ। সেই বৈঠকে তলব করা হয় ইন্ডিগোর আধিকারিকদের। পরে সমস্ত উড়ান সংস্থার উদ্দেশ্যে জারি করা নির্দেশিকায় কেন্দ্র জানায়, দূরত্ব অনুযায়ী ডোমেস্টিক উড়ানের সর্বোচ্চ ভাড়া হতে পারে 7,500 থেকে 18,000 টাকা। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই নির্দেশ মেনে চলতে হবে। পাশাপাশি কেন্দ্রের তরফে বাতিল বিমানের যাত্রীদের ভাড়া রবিবার রাত 8টার মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে বলা হয় 48 ঘন্টার মধ্যে লাগেজ পৌঁছে দিতে হবে যাত্রীদের ঠিকানায়। এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। পরিষেবা ব্যাহত হওয়ার পর কেন নড়ে চড়ে বসল কেন্দ্র? বিধি মানার জন্য ইন্ডিগোকে আগে থেকে কেন চাপ দেওয়া হয়নি? এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, সরকারের মনোপলি মডেলের কারণেই এই সমস্যা, যার মূল্য চোকাতে হচ্ছে সাধারণ মানুষকে। গড়া পেটার মনোপলি নয়, সব ক্ষেত্রেই সুস্থ প্রতিযোগিতা থাক। যেভাবে মানুষের হ্যারাসমেন্ট হয়েছে, অন্যদিকে সেই সময় ভয়ঙ্করভাবে দাম বেড়ে যাওয়া, কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তর কি করছিল? আচ্ছা, ইন্ডিগো প্রবলেমে পড়লো, তাহলে বিমান ভাড়াটা বাড়িয়ে সাধারণ মানুষকে কি পরিমাণ হয়রানি এবং কত কোটি টাকা তুলে নেওয়া হলো, আপনারা আঙুল চুষছিলেন সেই সময় বসে। এই গোটা কেলেঙ্কারিটা এবং মানুষের হয়রানির জন্য কেন্দ্রের বিজেপি সরকার দায়ী। ইট শুড বি স্টপ। কোনো একটা কোম্পানিতে কোনো একটা সমস্যা হতে পারে, ভবিষ্যতে হতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে বাকিরা যাত্রী পরিষেবার নাম করে না দিয়ে যেভাবে টিকিটের কালোবাজারি করছে, এটা বোধহয় অভিপ্রেত নয়। মানে এরা প্রত্যেকেই নামি দামি সংস্থা, নামি দামি সংস্থার এই হেন আচরণ, এটা বোধহয় এক্সপেক্টেড নয়। কেন্দ্রীয় সরকারের আরও প্রোঅ্যাক্টিভনেস এ বিষয়ে দেখানো উচিত। এই প্রেক্ষিতে এক্স হ্যান্ডেলে ইন্ডিগোর তরফে জানানো হয়েছে, যাত্রীদের দুর্ভোগের জন্য তারা ক্ষমা প্রার্থী। 5 থেকে 15 ডিসেম্বরের মধ্যে বাতিল হওয়া উড়ানের যাত্রীদের অটোমেটিক রিফান্ডের ব্যবস্থা করা হয়েছে। কোনো ক্যান্সেলেশন ফি বা রিশিডিউল চার্জ কাটা হবে না। ক্যান্সেলেশন ফি বা রিশিডিউল চার্জ কাটা না হলেও, বিমানের ভাড়া ফেরত পেলেও যাত্রা বাতিলের জন্য হাজার হাজার যাত্রীর যে অন্যান্য ক্ষতি হলো, তার কি হবে? মানুষের বিপদের সময়কে কাজে লাগিয়ে যারা মুনাফা করলো, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উত্তর নেই কারোর কাছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আর এই যখন বিমান পরিষেবায় বিভ্রাট চলছে, তখন দেখুন সাধারণ মানুষের কতটা হয়রানি হচ্ছে। তারা যখন দেখছেন এই পরিস্থিতি, তখন অন্য সংস্থার বিমানের টিকিট কাটতে গিয়ে তারা দেখছেন সেখানে দাম এতটাই চড়া, তাদের একেবারে সাধ্যের বাইরে। আর এখান থেকেই প্রশ্নটা উঠছে যে গতকাল সরকারের পক্ষ থেকে ফেয়ারে ক্যাপিং করা হয়েছে, সেটা আগে কেন নয়? শতরূপাদি, যখন হবে তারপরে তো একটা রেসপন্স আসবে। আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকগুলো দিন ধরে চলছে, তারপর গতকাল এটা করা হয়েছে, তারপরে
দুদিন হয়েছে, যেটা এইরকম ভাবে এসকেলেট করে মানে গেছে। দুদিন আপনার মনে হয় খুব কম সময়? না না, একটা সিচুয়েশন তো রাইজ করতে হবে। ইন্ডিগোর মতো একটা সংস্থা, এক সেকেন্ড আমি একটু এক এক করে বলতে দাও। আজকে ডিজিসিএ যে লটা শুরু করে, যে FDTL, সেটা কিন্তু ইন্ডিগো যথেষ্ট ভালো করে জানতো। ইন্ডিগো করেনি কেন, সেটার জন্য শোকজ করা হচ্ছে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে ফেয়ারটা এরমভাবে এসকেলেট করছে, সেটা গতকাল বোধহয় ফেয়ার ক্যাপ তুমি যেটা বলছো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে যে নট অনলি ইন্ডিগোকে ফেয়ার সব ফেরত দিতে হবে, কিন্তু এইটাতে যারা মানে যার কি যেটা বলে যে কাউর পৌষ মাস কাউর সর্বনাশ, অন্যান্য এয়ারলাইনরা একটা অ্যাবসার্ড অ্যামাউন্ট এইরকমভাবে রাতারাতি করে দিচ্ছে। এতগুলো যাত্রী তারা জানেন না তাদের উড়ান বাতিল হয়েছে, তারপর তাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি, জল পর্যন্ত তারা পাননি, তাদের টিকিটের মূল্যটা আপনি শুনলেন, একজন বললেন ৬৮,০০০ টাকা। কেন দেবেন বলুন তো? আনবিলিভেবল। এটা কেন করবে? সেই ব্যবস্থা তো কেন্দ্রের আগে নিতে হবে। সেটা তো একটা প্রাইভেট এয়ারলাইন ইন্ডিগো যেভাবে চলছে, সেটাতে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বললেই তো ইন্টারফিয়ার করতে পারে না, যার জন্যই এতগুলো ইস্যু হয়েছে বলে সেন্ট্রাল গভর্নমেন্ট বিষয়টা পরিষ্কার হলো না। আমি তো বলছি কেন্দ্রীয় সরকারের মধ্যে পড়ে না, এটা দেখার মধ্যে পড়ে না আপনি বলছেন। অফকোর্স পরে দেখেছে বলেই তো ইন্ডিগোকে শোকজ করেছে, ডেকে পাঠিয়ে বলেছে দুদিন কেটে যাওয়ার পর, এতগুলো উড়ান বাতিল হয়ে যাওয়ার পর, এত যাত্রীরা এই দুর্ভোগ হয়রানির মধ্যে পড়ার পর শতরূপাদি, সেই কারণেই বারবার প্রশ্নটা উঠছে। ইমিডিয়েটলি ঝাঁপিয়ে পড়তে পারে না, একটা নর্মাল প্রসিজার আছে। ইন্ডিগো যখন দেখছে যে এটা পুরোটা আউট অফ হ্যান্ড হয়ে যাচ্ছে, তখন সিভিল এভিয়েশন মিনিস্ট্রি ঢুকেছে, এবং ঢুকেছে মানে কি শুধু যে খুব ভেগলি রেখেছে তা নয়, খুব চমৎকার করে বললেন যে শোকজ করা দরকার ছিল বা শোকজ করা হয়েছে। আমি তো প্রথম কথা বলবো হচ্ছে রামমোহন নাইডু হচ্ছেন এই মুহূর্তে এভিয়েশন মিনিস্টার, উনি টিডিপির মিনিস্টার। এই মিনিস্টারকে তো ইমিডিয়েটলি আগে বরখাস্ত করা দরকার, করছেন না কেন? কারণ টিডিপির উপর নির্ভর করে রয়েছে সরকারের স্থায়িত্ব। এবার এর সঙ্গে সঙ্গে দেখুন রাহুল গান্ধী যে কথাটা বলেছেন মনোপলি, আমি বলছি ডুওপলি চলছে এই মুহূর্তে এভিয়েশন সেক্টরে। একটা হচ্ছে ইন্ডিগো, একটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এরা 91.5% হচ্ছে এদের সমস্ত উড়ান, এই উড়ানের 91.5% হচ্ছে এই দুটোর হাতে। তার মানেটা হচ্ছে এই দুটোর হাতে কি বিশেষ কোনো সুবিধা দিচ্ছে কেন সরকার? এটা কি সেই ঠিক একই রকম ভাবে, ঠিক যেরকমভাবে ক্রনিক পুঁজি, ক্রনিক ক্যাপিটালিজম যেমন আজকে ভারতবর্ষে নির্দিষ্ট কতগুলো কর্পোরেট গোষ্ঠীকে, তারা যারা বিজেপি যারা সরকারে রয়েছে তাদের ঘনিষ্ঠ, তাদেরকে যেমন সমস্ত কিছু সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে, ঠিক সেরকম করে কি এই এভিয়েশন সেক্টরটাকে আসলে তুলে দেওয়া হচ্ছে না হাতে? এই যে তুলে দেওয়া হচ্ছে, এইটাই বোঝা যাচ্ছে এই সরকারের নীতিটাই হচ্ছে শুধুমাত্র কর্পোরেট পোষণ নীতি, সাধারণ মানুষের স্বার্থ নয়। সাধারণ মানুষের স্বার্থ দেখার দরকারই নেই, সাধারণ মানুষের স্বার্থ দেখার দরকার নেই তো। আরে তার জন্যই তো রেল থেকে আরম্ভ করে বিমান সব জায়গায় আজকে এই অবস্থা। আপনি 24 সালে যেটা বলতে দিন, অর্ণবকে শেষ করতে দিন। এই যে আমি বলছি রেলের ক্ষেত্রে দেখুন, এই 24 সালের যে ভোটটা হলো লোকসভায়, যে নতুন করে এনডিএ গভর্নমেন্ট এলো, তারপর থেকে কতগুলো রেল দুর্ঘটনা হয়েছে এবং কি কি মেজার নেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের যে পরিবহনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আস্তে আস্তে সংকুচিত করে দেওয়া হচ্ছে। এবং এই যে এত বেশি করে বাড়িয়ে দেওয়া হচ্ছে, উনি দিদি বলছেন যে দুদিন সময় তো লাগবে। আরে দুদিন সময় লাগবে, যারা তার ফলে ভুক্তভোগী হলেন ওই সময়, তাদের সেই ভুক্তভোগী হওয়ার দায়টা কে নেবে? সেই দায়টা তো অবশ্যই নিতে হবে সরকারকে। কেন্দ্রীয় সরকারের হাতে, যেখানে কিগিপির হাতে এই মুহূর্তে রয়েছে এভিয়েশন মিনিস্ট্রি, কেন বরখাস্ত করা হবে? যে কোনো দেশ হলে বরখাস্ত করতে সবার আগে যে কোনো দেশ হলে ওই মন্ত্রী সবার আগে বরখাস্ত করা হতো। কথা হচ্ছে যে যদি একটা সরকারি বিমান পরিষেবা আমাদের থাকতো নিজস্ব, যেটা আগে ছিল, বেচে দেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার কর্মীরা সেই সময় দাঁড়িয়ে মুভমেন্টে গিয়েছিলেন, আমরা প্রত্যেকের আমাদের মনে আছে সেটা। তাহলে আজকে এই বেসরকারি কোম্পানিগুলোর এই ধক হতো না এত পরিমাণ টাকা নেওয়ার। এই বেসরকারি কোম্পানির ধক হতো না এই জুন মাসে যে পরিষেবাটা চালু হওয়ার কথা ছিল। আচ্ছা বলুন তো, এই যে ফ্লাইট টাইম অফ হলো, অফ হওয়ার পরে, ডিউটি অফ হওয়ার পরে 36 ঘন্টা বিশ্রাম, তার বদলে ওরা কি চেয়েছিলেন? 48 ঘন্টা বিশ্রামের জন্য। এই 48 ঘন্টা বিশ্রাম শুধু কি ওনাদের জন্য প্রয়োজনীয় নাকি? যারা ফ্লাই করেন, ক্যাপ্টেন আছেন এখানে, উনি বলতে পারবেন ঠিক কতটা ওনাদেরকে এক্সহশনের মধ্যে দিয়ে যেতে হয়। এবং আমাদের যারা ফ্লাই মানে যারা হচ্ছে যাত্রী হিসেবে ফ্লাইটে চড়েন, তাদের নিরাপত্তার প্রশ্ন নেই? তাদেরও তো নিরাপত্তার প্রশ্ন আছে। ফ্যাটিগ, ক্লান্তি যদি আসে পাইলটের, তাহলে সেটা আমাদের জন্যও ভীষণভাবে অপকারী। আমি এর পরের কথাটা বলবো যে অর্ণবদার মুখে ক্রনিক ক্যাপিটালিজমের কথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। গণপরিবহনের কথা হচ্ছে, এসবিএসটিসি, এনবিএসটিসি, সিটিসি এবং তার এগুলো উঠিয়ে দিয়েছে কার্যত এ রাজ্যের সরকার। আমার সরকারি বাস স্ট্যান্ড বেসরকারি বাস মালিকদের হাতে ছেড়ে দেওয়া হবে, অন্যদেরকে হচ্ছে যে ওই ব্যাটারি বাস রিচার্জ করতে দেওয়া হবে। এসব ওরা বিল টিল এনে ফেলেছে, তবুও এই সমস্ত কথা বলছেন, শুনে ভালো লাগছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ইন্ডিগোর এই যে
যে আজকে এই অদ্ভুত ঔদ্ধত্য, এবং ভারতবর্ষের সরকার, আমি যতটুকু জানি, ক্যাপ্টেন আছেন ভুল হলে ধরিয়ে দেবেন, বলেছেন যে এই যে ছিল যেটা ফ্লাইট টাইমের এই ডিউটি শিডিউলের যে প্রশ্নটা ছিল, এই 36 ঘন্টার বদলে 48 ঘন্টা করা, এই অর্ডারটা রিভোক করে নিয়েছেন। মানেটা কি দাঁড়ালো? ইন্ডিগো গোটা নভেম্বর মাস জুড়ে 1000 খানেক ফ্লাইট বাতিল করলো, গত 3 দিনে শুধুমাত্র 1200-র ওপর ফ্লাইট বাতিল করলো। করে কি করলো? দেশের সরকারের ওপর চাপ তৈরি করলো, এবং আমার দেশের সরকার 56 ইঞ্চি সরকারের এই ধক নেই একটা বেসরকারি সংস্থাকে বলে যে তোমাকে এটা করতে হবে, না হলে আমি আমার এয়ারফোর্সের কথা বলেছেন, সেই এয়ারফোর্স হচ্ছে যে নামিয়ে আমি এই যাবতীয় কাজ করিয়ে দেব, তোমার আমি পরোয়া করব না, এটা বলার মতন জায়গায় আমার দেশের সরকার নেই। আর ফ্লাইটের ভাড়া ক্যাপিংয়ের কথা বলছেন, এর আগে আমরা একাধিক ঘটনায় দেখিনি, করোনার সময় আমরা দেখিনি, পেহেলগাঁওয়ের সময় আমরা দেখিনি, একটার পর একটা ইনসিডেন্ট এরকম আছে, একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যে কোনো ধরনের সন্ত্রাসবাদী হামলা হয়েছে, আর ফ্লাইটের টাকা হু হু করে বেড়েছে। সেদিন কোথায় ছিল আমার ভারতবর্ষের সরকার? এই সরকার গরিবের কথাও ভাবে না, মধ্যবিত্তের কথাও ভাবে না, আর কারোর কথা ভাবে না, শুধুমাত্র নিজেদের বন্ধু আদানি আম্বানিদের কথা ছাড়া। একদম দেখুন, 2 বছর আগের বিধি কার্যকর হয়েছে নভেম্বর থেকে। অন্য উড়ান সংস্থাগুলিতে সমস্যা হচ্ছে না, কিন্তু কেন সমস্যা হচ্ছে দেশের এই সবথেকে বড় উড়ান সংস্থায়? কেন আগে থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি? তাহলে কি ডিজিসিএ কে চাপে রাখতে এবং কর্মী নিয়োগ এড়াতে এই উড়ান সংস্থার এই পাল্টা কৌশল? প্রশ্নের মুখে ইন্ডিগো। সংস্থার যেটা দাবি, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। দেখুন, চাপের মুখে নির্দেশ প্রত্যাহার করেছে কেন্দ্র, ইন্ডিগোকে শোকজ করেছে ডিজিসিএ, তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বেঁধে দেওয়া হয়েছে দূরত্ব অনুযায়ী ডোমেস্টিক উড়ানের সর্বোচ্চ ভাড়া, কিন্তু তারপরেও দুর্ভোগের ছবিটা যে কে সেই। পিকনিক গার্ডেনের বাসিন্দা অর্ণব বরাট চাকরি করেন মুম্বাইয়ে। অর্ণবের অভিযোগ, বিমানবন্দরে এসেও সঠিক তথ্য মিলছে না, যার জেরে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। সকালে আমি অনেক চেষ্টা করলাম ওদেরকে রিচ করতে, কিছুতেই ওদেরকে রিচ করা যাচ্ছে না, সেটা একটা সবচেয়ে বাজে জিনিস। বারবার ওরা নিজের এআই অ্যাসিস্ট্যান্টের দিকে করে দিচ্ছে, কিন্তু ওখানে কোনো রেসপন্সই পাওয়া যাচ্ছে না। এয়ারপোর্টে এসে ওনাদের বললাম কি আপনাদের যে ফ্লাইট অপশনগুলো দেখাচ্ছে তার মধ্যে কোনো একটা দিয়ে দিন। ওনারা বললেন কি না, ওগুলো আপনি জানেন না, ওই ইনফরমেশনটা ঠিক নয়, আজকে কোনো ফ্লাইটই যাবে না। কিন্তু হঠাৎ এমন পরিস্থিতি কেন? বিশেষজ্ঞরা বলছেন নেপথ্যে রয়েছে ডিজিসিএর ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনস, যেখানে বলা হয়েছে পাইলটদের সপ্তাহে 36 ঘন্টার বদলে 48 ঘন্টা বিশ্রাম বাধ্যতামূলক। যত ঘন্টা বিমান উড়িয়েছেন তার চেয়ে বেশি সময় বিশ্রাম দিতে হবে পাইলটকে। 24 ঘন্টার মধ্যে একজন পাইলটকে 10 ঘন্টা বিশ্রাম দিতেই হবে। সপ্তাহে 6টি নয়, মাত্র 2টি বিমান রাতে অবতরণ করাতে পারবেন একজন পাইলট। পাইলট ও বিমান কর্মীদের পরপর 2টি নাইট ডিউটি দেওয়া যাবে সপ্তাহে একবার। পাইলট ও বিমান কর্মীদের ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের অন্তর্ভুক্ত করা যাবে না। এই নির্দেশিকা চালু হওয়ার কথা ছিল 2024-এ। একাধিক বিমান সংস্থার অনুরোধে সেটি কার্যকর হয় এবছর 1 নভেম্বর থেকে। তারপরই বিভ্রাট শুরু হয় ইন্ডিগোয়। ইন্ডিগোর তরফে জানানো হয় প্রযুক্তিগত ত্রুটি, শীতকালীন সময়সূচি পরিবর্তন, প্রতিকূল আবহাওয়া, বিমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যানজট এবং বিমান কর্মীদের কাজের সংশোধিত সময়সূচি, এমন নানা অপ্রত্যাশিত কারণে আমাদের পরিষেবার উপর এমন নেতিবাচক প্রভাব পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার জরুরি বৈঠকে বসেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। পরে পুরনো নির্দেশিকায় উল্লিখিত ছুটি ও বিশ্রামের বিধি শিথিল করে ডিজিসিএ জানায়, পাইলট বা বিমান চালকদের নেওয়া ছুটিকে সাপ্তাহিক বিশ্রামের যে নির্দিষ্ট সময় তার অন্তর্ভুক্ত করা যাবে না বলে যে নির্দেশ দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু অন্য উড়ান সংস্থাগুলিতে সমস্যা না হলেও দেশের সবথেকে বড় উড়ান সংস্থায় এই বিপর্যয় কেন? ভয়ঙ্কর হয়রান, শুধু তাই না, ব্ল্যাকমেইল করছে, সিচুয়েশনটাকে এক্সপ্লয়েট করছে। এটা গভর্নমেন্টের দেখা উচিত, কারণ 80% ফ্লাইট অপারেট করে ইন্ডিগো ডোমেস্টিকের। এই জন্য গভর্নমেন্টের উচিত যে অল্টারনেট কিছু রিসোর্স আশেপাশে রাখা, যাতে কম্পিটিটিভ হয়, যারা এরা ব্ল্যাকমেইল না করতে পারে, এক্সপ্লয়েট না করতে পারে। সূত্রের খবর, ইন্ডিগোর বহু বিমান রাতে অবতরণ করে। নতুন বিধি মেনে পরিষেবা স্বাভাবিক রাখতে যত সংখ্যক কর্মী এবং পাইলট প্রয়োজন তা সংস্থার কাছে নেই। প্রশ্ন উঠছে, বিধি বিজ্ঞপ্তি জারির পর প্রায় 2 বছর কেটে গেলেও কেন উপযুক্ত ব্যবস্থা নেয়নি সংস্থা? তাহলে কি ডিজিসিএ কে চাপে রাখতে এবং কর্মী নিয়োগ এড়াতেই উড়ান সংস্থার পাল্টা কৌশল?
লেট ইট বি কাইন্ড অফ চালিয়ে যাও। উই হোপফুল কি কিছু তো একটা নতুন ডেভেলপমেন্ট হবে, যে মানে হাউ টু মিটিগেট ইন বেটার ওয়ে। কারণ আমাদের তো কোনো শখ পূরণের জন্য কেউ ডিজিসিএতে যায়নি, যে উই হ্যাভ এ ফান টাইম টু লেটস হ্যাভ ফান অ্যান্ড ফ্লাই অ্যান্ড কাইন্ড অফ স্টাফ। তো বিষয়টা এরকম হয়েছে আর কি। শনিবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু হুঁশিয়ারি দেন, ইন্ডিগো বিপর্যয়ের জন্য যারা দায়ী তাদের মূল্য চোকাতে হবে। এদিন ইন্ডিগোর তরফে জানানো হয় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শনিবার যেখানে নির্দিষ্ট সময় বিমান ওড়ার হার ছিল 30%, এদিন তা বেড়ে হয়েছে 75%। রিফান্ড ও লাগেজ পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, 5 দিন ধরে পরপর উড়ান বাতিল, যে ভোগান্তির মুখে পড়তে হলো যাত্রীদের, এর দায় কার, দায়িত্ব কার? বারবার তো সেই প্রশ্নটা উঠবে। আমি ক্যাপ্টেন বি পার্থসারথীর কাছে আসব। মনমোহন সিং এর আমলে এয়ার স্পেসে অনেক ছোট ছোট এয়ারলাইন্সের দখলে ছিল, কিন্তু এখন কি ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার জন্য মনোপলি হয়ে গেছে এটা? মানে সেজন্যই কি তারা পুরো বিষয়টা কন্ট্রোল করছে? বেসিক্যালি বাইরে থেকে বিষয়টা তো এরকমই দেখা যায়। প্লাস অপারেশন স্ট্যাটাস যদি দেখা যায়, ওয়ান এয়ারলাইন হ্যাভিং অলমোস্ট 432 numbers of aircraft, another airline having operational almost 200 aircraft. There will be 632 aircraft operation is running by two airline only. Rest of like SpiceJet and newly became Akasha Duto airline. The total operational feasibility right now, all total capacity 50 only. তো এই চলে যাচ্ছে আর কি। বাট ফ্যাক্ট ইজ দ্য ম্যাটার ইজ লাইক এটা যখনই এরকম ডুওপলি বা মনোপলি সিচুয়েশন হয়, ইভেন টাইম টু টাইম আমরা ডিজিসি এর সঙ্গে যে এয়ারলাইনের ইন্টারাকশান দেখি এবং অ্যাজ এ পাইলট অ্যাসোসিয়েশন যখন রিপ্রেজেন্ট করে আমাদের সিনিয়ররা, দেখাই যায় যে মানে এভরি ইচ অ্যান্ড অ্যাসপেক্ট। আরেকটা জিনিস সিম্পল বলি এখানেই, যে এরকম লেটেস্ট দে হ্যাভ প্রেশারাইজ টু ডিজিসিএ to write down to International Civil Aviation Organization 2-3 months before an incident এটা, যে পাইলটরা যখন রেজিগনেশন দেয় কোনো এয়ারলাইন থেকে টু গেট বেটার অপরচুনিটি ইন আদার এয়ারলাইন, ফরেন ল্যান্ডস অ্যান্ড অল, ফর বেটার স্যালারি, বেটার ক্যারিয়ার প্রোগ্রেশন, তখন দেখা যায় যে ওরা আমাদের নোটিস পিরিয়ড ইটস নট লাইক আদার এমপ্লয়ি অফ দ্য কান্ট্রি। এখানে হচ্ছে 6 month মিনিমাম নোটিস পিরিয়ড। ওরা ওখানে রিকোয়েস্ট করে গভর্নমেন্টকে যে আইকাওতে লিখতে যে 1 year notice period, মানে you are not satisfied with your organization, you want to leave that organization for better career opportunity, সেখানে আপনাকে 1 বছর আরও কাজ করতে হবে। তো এই ধরনের বিষয়গুলো এবং গভর্নমেন্টও অ্যাকসেপ্ট করে সেই লেটার, আই শুড নট সে গভর্নমেন্ট, রেগুলেটরি বডি বলবো, সে এই লেটারটা পাঠিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনে যে এরকম যদি করা যায় 1 বছরের নোটিস পিরিয়ড। দে হ্যাভ ডিরেক্টলি রিজেক্টেড, উই নেভার ডান দিস কাইন্ড অফ অ্যাক্ট ফর এনি অর্গানাইজেশন অন any government around the world, so they have refused it. So this is all about, মানে আমি একটা ক্যারিয়ার অপরচুনিটিস পাচ্ছি মিডল ইস্ট ওর আদার এয়ারলাইনে যেখানে স্যালারি বেশি, লাইফস্টাইল বেটার, সিস্টেমেটিক, বাট আমি ওখানে যেতে পারবো না। ইউ হ্যাভ টু ওয়ার্ক অ্যাটলিস্ট 6 months or 1 year. So this is how duopoly, monopoly ultimately directly impacting on employees, their lifestyle, as well as impact on the passengers. Like this chaos is happen everywhere, so it is visible actually, you know. একেবারে ক্যাপ্টেন বি পার্থসারথী, আমরা মানে দেখতে পাচ্ছি যে সরকার পাইলটদের যে ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন সেটা পার্শিয়াল উইথড্র করেছে। তো পাইলট অ্যাসোসিয়েশন এটাকে কিভাবে দেখছে? We are really disheartened about this suddenly revocation of this order, because you see এই অর্ডারটা কিন্তু দিল্লি হাইকোর্টের ইন্টারভেনশনে এসেছিল এবং ডিজিসিএ তাদের অ্যাফিডেভিট সাবমিট করেছিল দিল্লি হাইকোর্টে যে আমরা 1st November 2nd ফেজ অফ এফডিটিএল ইমপ্লিমেন্টেশন করে দেব, এবং এখন সাডেনলি রিভোক করা হয়েছে ডিউ টু ইমার্জেন্সি সিচুয়েশনস। বাট এটা তো কোর্টের পারমিশন নেই, এখন জাস্ট আছে যে রিভোকেশন হয়েছে, বা রিভোকেশনের পর হোয়াট এফডিটিএল উই হ্যাভ টু ফলো রাইট নাও উই ডোন্ট নো এক্স্যাক্টলি। অ্যান্ড এয়ারলাইন কোন এফডিটিএলের উপরে এখন ওরা রোস্টার প্ল্যানিংটা করবে, সেখানে পাইলটকে সফটওয়্যার দেখাবে যে হি ইজ ফিট অর হি ইজ লিগেল টু ফ্লাই, আমরা কিছুই বিষয়টা বুঝতে পারছি না কী করে হচ্ছে, কারণ ডাইরেক্টিভ তো আসেনি উইচ সার্কুলার ইউ নিড টু ফলো রাইট নাও। তো রিয়েলি ক্রেজি সিচুয়েশন, but it's look like system is nervous, system is over pressurized and succumb towards airline corporate pressures actually. That's also about the observation right now. কিন্তু আমাদের প্রত্যেকের তো সেফটি সিকিউরিটি নিয়ে বড় প্রশ্ন। মানে আমরা কি কোথাও কি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছি? প্রসিডিওর মেনটেন না করলে তো পাইলটদের ডিউটি করতে হবে, তারা রেস্ট পাবেন না প্রপার পাইলটরা।
আমরা কিছুদিন আগে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়তে দেখেছি। মানে তাহলে তো যাত্রীদের সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ইয়েস, ইউ সি লাইক এই যে এফডিটিএল পাইলট ডিউটি নিয়ে কথাটা হচ্ছে, দেখুন পাইলটের যে ডিউটিগুলো মানে এয়ারলাইনকে কখনোই ডিজিসিএ বলেনি যে মিনিমাম রেস্টেই তুমি তোমার পাইলটকে ইউটিলাইজ করো। এইটা একটা রেস্ট্রিকশান দেওয়া হয়েছিল যে এর নিচে যদি তুমি কখনো ইউজ করো তোমার পাইলটকে, এটা ক্যাটাস্ট্রফিক হয়ে যেতে পারে, সেফটি হ্যাজার্ড ভেরি রিস্কি হবে। তাই গভর্নমেন্ট একটা রেগুলেটরি এজেন্সি একটা ক্যাপিং তৈরি করেছিল যে এর নিচে তুমি আসতে পারবে না। বাট এয়ারলাইন যখন বিজনেসে আসে, ওরা যদি এইটাই মাইন্ডসেট নিয়ে আসে যে এইটাই হচ্ছে আমার মিনিমাম এমপ্লয়মেন্ট টার্গেট, যে এটার উপরেই আমি রিক্রুটমেন্ট করব, এইভাবেই আমি চালাবো, তাহলে কি হচ্ছে মানে আলটিমেটলি এই পাইলটগুলো যে কোনো গভর্নমেন্ট কিন্তু এখন রুল করে রেখেছে টু গ্রো দ্য এভিয়েশন সেক্টর ইন ইন্ডিয়া, রিটায়ারমেন্ট ইজ 65 ইয়ার্স অ্যান্ড সাবজেক্ট টু ইউর ক্লাস 1 মেডিকেল ফিট স্ট্যান্ডার্ড পাইলট। তো এইভাবে যদি একটি লোক কন্টিনিউয়াসলি ফ্যাটিক কন্ডিশনে ফ্লাইং করে যায় মাসের পর মাস, বছরের পর বছর, সো ফ্যাটিক আলটিমেট ইম্প্যাক্ট অফ হার্ট ডিজিজ, ডায়াবেটিস, এন্ডোক্রাইন প্রবলেমস ফলোয়িং বাই আদার ইমোশনাল স্ট্রেস অ্যান্ড ইম্পেয়ার্ড ডিসিশনস, সমস্ত কিছু এটা ফ্লাইট সেফটি হ্যাজার্ড। সো আলটিমেটলি ওই পাইলটটাকে কখনো 65 ইয়ার্স পর্যন্ত ক্লাস 1 মেডিকেল ফিট থাকবে? তো অ্যাকচুয়ালি আমি একটা ফিউচার জেনারেশন অফ পাইলট যারা এখনও মেডিকেল ফিট, তাদেরকে instead of allowing to fly them up to 65 years, ওরা হয়তো দেখা যাবে 55 বছর বয়সেই they are medically unfit। এবং এখন যদি ইউ গো টু সার্চ অ্যারাউন্ড ডিজিসিএ মেডিকেল আনফিটনেস ডেটা অফ দ্য পাইলট, ইউ উইল বি অ্যাস্টনিশড টু সি হাউ মেনি নাম্বারস অফ পাইলট আর মেডিকেলি গ্রাউন্ডেড রাইট নাও। তো অল আর কনসিকুয়েন্সিয়াল ইম্প্যাক্ট অফ কন্টিনিউয়াস ফ্লাইং অ্যান্ড নট এডিকুয়েট রেস্ট। আচ্ছা, এবার শুধু রেস্টের বিষয়টা এইভাবে দেখলে হবে না যে 48 আওয়ার্স 36 আওয়ার্স। এই এয়ারলাইনগুলো বিভিন্ন সফটওয়্যার লার্নিংয়ের মাধ্যমে বিভিন্ন ওদের HR মডিউল খুলে দিয়েছে এখন। ওয়েন ইউ আর ইন রেস্ট পিরিয়ড ইন দ্য হোম, আই মিন টু সে আপনারাও বিভিন্ন ডিউটি করেন, বাড়িতে গেলেই তো সবার রেস্ট শুরু হয়ে যায় না, ইটস লুক লাইক রেস্ট, বাট এটা যখন হচ্ছে তখন দেখা যাচ্ছে কি ওদের বিভিন্ন লার্নিং মডিউলের প্রোগ্রাম এসে যায়, পরীক্ষা দাও, এত % পাস মার্ক, এই এসে অনলাইনে centralized control. So you are doing those exam and classes online on iPad during your rest period only. But airline not considering that is that you are engaged in office work, neither এরা এগুলোকে ডিউটির মধ্যে ধরছে। It is like মানে 24/7 airline keeping you engaged with that company, 24/7. টাইম টু টাইম দে আর চেঞ্জিং রোস্টার্স, টাইম টু টাইম। আচ্ছা, এবং পলিসি করে রেখেছে, ধরুন আপনাকে SMS করলো, হোয়াটসঅ্যাপ করলো, হোয়াট এভার করলো যে ইউর ফ্লাইট হ্যাজ বিন চেঞ্জ অর শিডিউল হ্যাজ বিন মডিফাইড, ওইটা যদি ইউ আর নট অ্যাটেন্ডিং দ্যাট SMS or WhatsApp or roster within 1 hour time, they will send you mail কি আপনি রেসপন্স করেননি, then they will make you medically sick for the day. You are not available because you didn't respond to your communication within 2 hours. মানে কি, you need to be always alert during your রেস্ট পিরিয়ড অলসো, কি এয়ারলাইন ক্যান কমিউনিকেট এনি টাইম। আগে এটা ফোন করে উইথ এ কার্টসি কল করতো, এখন যখন অপারেশন ভাস্ট হয়ে গেছে বাট নাম্বার অফ শিডিউল কন্ট্রোল ইজ মিনিমাম করে দিয়েছে, এখন ওরা এটাকে অন্য লাইনে চলে গেছে আর কি। যে মানে একেবারে একের পর এক প্রবলেমের কথা আপনি বলছেন, কিন্তু এই সমস্যাগুলো যদি আগে বসে আলোচনা করা যেত তাহলে হয়তো সমাধান করা যেত, তাহলে এই একের পর এক যাত্রীদের এভাবে হয়রানির মুখে পড়তে হতো না। দেখুন, আমরা যখন হয়রানির কথা বলছি, অসুবিধের কথা বলছি, সেই সঙ্গে তো উঠে আসছে আমাদের সাধারণ মানুষ, এই নাগরিকদের অসুবিধার কথা। কোন জায়গা থেকে কেন এ কথা বলছি? কারণ নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার সন্ধে পর্যন্ত বাদের তালিকায় চিহ্নিত হয়েছেন 55,45,167 জন ভোটার। রাজনৈতিক নেতাদের 1 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার ভবিষ্যৎবাণীর চেয়ে যা বহু দূরে। শেষের 4 দিনের পরিসংখ্যানের চেয়ে যোগ হলেও কি সংখ্যাটা 1 কোটিতে পৌঁছবে? সেই আশা অবশ্য অনেকটাই ক্ষীণ বলে মনে করছে রাজনৈতিক মহল। দেখুন, তারপর আসছে আলোচনা। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না। কারোর হুঁশিয়ারি, ভোটার তালিকার বিশেষ সংশোধনে বাদ যাবে 1 কোটির বেশি নাম। কেউ বলছেন একটা বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না, কিন্তু আসলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? এসআইআর এর পর কত সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে? কার ভবিষ্যৎবাণী মিলবে আর কারটা মিলবে না, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।
এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের দেওয়া যে তথ্য সামনে আসছে তাতে দেখা যাচ্ছে শনিবার সন্ধে 6টা পর্যন্ত বাদের তালিকায় চিহ্নিত হয়েছেন মোট 55,45,167 জন ভোটার, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 23,83,807, নিখোঁজ ভোটার 10,50,973, স্থানান্তরিত হয়েছেন এমন ভোটার রয়েছেন 19,35,673 জন, ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1,28,994 এবং অন্যান্য 45,717। শুক্রবার বাদের তালিকায় চিহ্নিত হওয়া ভোটারের সংখ্যাটা ছিল 54,59,541 জন, অর্থাৎ প্রতিদিন এই সংখ্যাটা প্রায় 1 লক্ষ করে বাড়ছে। হাতে আর দিন চারে, তারপরে 11ই ডিসেম্বর বুধবার শেষ হচ্ছে এসআইআর এর এনুমারেশন পর্ব। তার আগে এখনো পর্যন্ত বাদের তালিকায় থাকা সংখ্যাটা 1 কোটির থেকে অনেকটাই দূরে। এই অবস্থায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ওটা এখন ওখানেই থেমে থাকবে না। যে ফলস ডকুমেন্ট আপলোড করাতে বিএলওদের বাধ্য করা হয়েছে সেগুলো তো স্ক্রিনিং হবে। আপনারা এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দরজায় তালা লাগান। 2025-এর তালিকাও যদি নির্বাচন হয় তারপরেও তৃণমূল হারবে এবং তৃণমূল হারবেই। আমরা একটাই শুধু বলবো, বিজেপিকে ওই 1 কোটি রোহিঙ্গা কোথায় গেল? আপনাদের জাতীয় নির্বাচন কমিশন খুঁজে বার করতে পারলো না। আর বিজেপি তার আগে তার উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করে আঙুল তুলে বলে যাচ্ছিল এত কোটি বাদ দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব, 1 কোটি রোহিঙ্গা, লাখ লাখ রোহিঙ্গা। সে কোথায়? এসব গল্প কথা। কিন্তু দিনের শেষে যেটাই হবে, যারা ভোটার তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। কটাক্ষ ছুড়ে দিয়েছে কংগ্রেস। বিজেপি তো সব আগে থেকে জেনে গেছে, বিজেপি সব জানতা গামছাওয়ালাদের বসে আছে, ভেবেছিল যা খুশি তাই করে নেবে। তাহলে কি বিজেপি নেতারা বলে দিয়েছে, ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে তোমাকে এতটা বাতিল করতে হবে ভোট? তবে এটা আমি দেখেছি মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ডিজিটাইজেশনের কাজে পিছিয়ে রয়েছে দক্ষিণ কলকাতা। অন্যদিকে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমানে 100% ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গেছে। শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। মানে অর্ণবদা, কমিশন সূত্রে এখনো যা তথ্য সামনে আসছে অত্যন্ত উদ্বেগের, যে শনিবার সন্ধে পর্যন্ত বাদের তালিকায় চিহ্নিত হয়েছেন 55,45,167 জন ভোটার। প্রশ্নটা হচ্ছে, তাহলে এরা এতদিন ধরে ভোটার তালিকায় ঢুকেছিল? সেটা তো মানে ইসিআই বলতে পারবে, তার কারণ সামারি রিভিশন করার কথা হচ্ছে প্রত্যেক বছর। এবং এই যে 4টে ক্যাটাগরি, অর্থাৎ মৃত ভোটার, শিফটেড ভোটার, মাল্টিপল এন্ট্রি এবং হচ্ছে আনট্রেসেবল, এই যে ক্যাটাগরিগুলো রয়েছে, এই ক্যাটাগরিগুলোকে চিহ্নিত করা এবং সেগুলোকে বাদ দেওয়া, সেই বাদ দেওয়াটা একটা ধারাবাহিক প্রসেস। এটা প্রতি বছরই একটা সামারি রিভিশন করার কথা, কিন্তু সেই কাজটা নিশ্চিত কোথাও একটা খামতি রয়ে গিয়েছিল, তার জন্য এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, আপনি এইমাত্র যেটা দেখালেন, সে যে সংখ্যাটা দেখালেন, ফিগারটা দেখালেন, সেই ফিগারটা হচ্ছে মোটামুটিভাবে 98% থেকে 100% ডিজিটাইজেশন হয়ে যাওয়ার পর এই জায়গাটা এসছে। আমি ঠিক জাস্ট কয়েকদিন আগে পিছিয়ে যাচ্ছি, যখন 90% হয়েছিল ঠিক সেই সময় টোটাল এই বাদটা ছিল হচ্ছে 46,20,000। তার মধ্যে আমি যে 4টে ক্যাটাগরি বললাম, গেগ, শিফটেড, মাল্টিপল এন্ট্রি এবং আনট্রেসেবল, সেই সংখ্যাটা ছিল হচ্ছে 45,96,000। বাদ দিলে সংখ্যাটা কত দাঁড়ায়? 24,000 মাত্র। তাহলে কোথায় 1,25,00,000, 1.5 কোটি রোহিঙ্গা এই যে বারবার করে বলা হচ্ছে, সেটা কোথায়? সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে এবং চাপ দেওয়ার জন্য নিশ্চয়ই বলা হচ্ছে, যে এইরকম একটা সংখ্যা বাদ দেওয়ার জন্য একটা কোথাও প্রেশার ক্রিয়েট করার জন্য বলা হচ্ছে। তার পাশাপাশি আমি আরেকটা তথ্য দিচ্ছি, সেটা হচ্ছে 4 তারিখে 4 ডিসেম্বর বিএসএফ এর তরফ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে গত 3 মাসে বর্ডার থেকে বাংলাদেশে চলে গিয়েছেন যে সংখ্যাটা, সেই সংখ্যাটা 146 জন মাত্র। তার মানে এখানে কোথাও একটা সংখ্যাতত্ত্বের কারিকুরি লুকিয়ে রয়েছে, এবং যে সংখ্যাতত্ত্বের কারিকুরিটা বিজেপি খুব স্পেসিফিক্যালি রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে। এবং এখানে আমি কুণালদার সঙ্গে একদম একমত, যে অংশটা রয়েছে জেনুইন ভোটার একজন যদি বাদ না যায় এবং এইভাবে যদি আমরা এসআইআর করে তালিকাটা বার করতে পারি, সেখানে অবশ্যই সেই জনমত, সেই সংখ্যাগরিষ্ঠতা অবশ্যই তৃণমূল কংগ্রেস পক্ষে থাকবে। তার কারণ বাংলার সচেতন মানুষ জানেন যে বাংলায় যে তৃণমূল কংগ্রেসের বিকল্প এই মুহূর্তে কখনোই বিজেপি নয়, এটা জানেন বলে তারা সেই জায়গা থেকে ভোট দেবেন। সুতরাং এই দিবাস্বপ্ন না দেখাই ভালো। এই দিবাস্বপ্ন না দেখে বরং তারা বাস্তবের দিকে মনোযোগ দিন, তারা আরো বেশি করে বাংলার মানুষের উপর ছেড়ে দিন, বাংলার মানুষ ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হলো, মানে তাতে তো তৃণমূলের হাসিটা চওড়া হলো, কারণ যে বিজেপি 1 কোটি হতে পারে, এত হতে পারে, 1 কোটি ছাড়িয়ে যেতে পারে, সে কথা বলেছিল, সেই জায়গায় সংখ্যাটা মানে শুক্রবার 54,59,541 ছিল, আর আজকে 1 লক্ষ করে বাড়ছে। আমি এখানেই শতরূপাদির কাছে আসবো। শতরূপাদি, আমি বলছি এত মৃত ভোটার ছিল, এত ভুয়ো ভোটার ছিল, সেটা যত দিন যাচ্ছে তত আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি। তাহলে কেন আগে থেকে এই বিষয়টা নজর দেওয়া হলো না? নির্বাচন কমিশনের নজর এলো না কেন?
না না, কি নজরে আসেনি আমি এই প্রশ্নটাই বুঝতে পারছি না। আজকে আমি দেখলাম বেশ কিছু বুথে নাকি অমরত্ব পাওয়া যাচ্ছে, মানে কেউ মারা যায়নি 23 বছরে, না 22 বছরে, যাই হোক 2002 সাল থেকে আজকে অবধি যতগুলো বছর হয়, সেই বুথ সংখ্যা আবার কমে গেছে, মানে অমরত্ব সংখ্যাও কমে যাচ্ছে। তারপরে এই যে 55 লাখ প্লাস মিসম্যাচ হয়েছে বা ডেড ভোটার্স আছে বা যারা ফলস ভোটার্স আছে পাওয়া গেছে, এখনও তো পুরো শেষ হয়নি। আগে দাঁড়াও, দেখো কতগুলো হচ্ছে। আর এই যে অর্ণব বলছিল যে কেউই নাকি বাইরের লোক নয়, 100 কতজন লোক নাকি বিএসএফ গুনেছে, তো তোমাদের ক্যামেরায় যে অত লক্ষ লোক, অত হাজার লোক যে বর্ডারে বসেছিল, আমিও মালদা গেছিলাম ভেরি রিসেন্টলি, মালদার বিএসএফের কোয়ার্টার ওইখানে বর্ডারে আমিও দেখে এসেছি, অসংখ্য লোক বসে আছে। এবার তোমরা আবার ক্যামেরায় দেখাচ্ছ, এগুলো কিন্তু আমাদের ক্যামেরায় কিছু নয়। যে বিএলও পাইল নিয়ে গেছে সেগুলো তো ভোটারই নেই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। আজকে সদ্য দেখেছি বোধহয় দমদমের কোন এলাকায়, সেখানেও নাকি ভোটার পালিয়ে গেছে। তো এগুলো সব যোগ হোক, তারপরে তো বলা যাবে যে টোটাল কত ভোটার বাইরে খুঁজতে যেতে হচ্ছে তৃণমূল। একদম শতকরি দমদমের কথা বলছিলেন, অর্থাৎ দক্ষিণ দমদমের এলাকার কথা বলছিলেন, কারণ দেখুন সেখানে কি পরিস্থিতি। এসআইআর আবহে ফাঁকা হয়ে গেছে এলাকা, একের পর এক ঝুপড়ি তালাবন্ধ। ঘটনাস্থল কোথায়? দক্ষিণ দমদম পুরসভার হনুমান মন্দিরের কাছে মেলাবাগান ঝুপড়ি। স্থানীয়দের দাবি, এই ঝুপড়ির বেশিরভাগ বাসিন্দাই বাংলাদেশের নাগরিক। অভিযোগ, বেআইনিভাবে ভোটার কার্ড, আধার কার্ড সহ একাধিক পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন তারা। দেখুন, একশোখানা পরিবার তো থাকতোই, এরা নেই প্রায় সপ্তাহ 2 সপ্তাহখানেক মতো নেই। ওই যে এসআইআর এর ফর্ম ফিল আপ হচ্ছিল তখনই চলে গেছে। একের পর এক ঘর বন্ধ, গেটে ঝুলছে তালা, হাকডাক করেও সাড়া মিলছে না। কেউ আছে বাড়িতে? প্রশ্ন একটাই, বাসিন্দারা গেলেন কই? অধিকাংশ বাসিন্দাই মুখ খুলছেন না। জানি না ও কোথায় যায় না যায়, আমি বলতে পারি। কেউ মুখ ঢেকে বলছেন কাজে গেছে। এরা কোথায় চলে গেল সবাই মিলে? আছে তো, কে বললো চলে, সব এখন কাজের টাইম, এখন তো সব কাজের টাইম। তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভার 22 নম্বর ওয়ার্ড এলাকা, এখানেই বাগজোলা খাল বরাবর রয়েছে এই মেলাবাগান বস্তি। রহস্যজনকভাবে গত কয়েক সপ্তাহে যে বস্তি কার্যত খালি হয়ে গেছে, রবিবার সেই ছবি উঠে এলো এবিপি আনন্দর ক্যামেরায়। তো আমরা এই মুহূর্তে রয়েছে সেই বস্তিতে, সেখানে দেখতে পাচ্ছি যে অধিকাংশ ঘরই তালাবন্ধ, কিন্তু এখানকার যারা বাসিন্দারা তারা কেউ মুখ খুলতে চাইছেন না, এবং সরাসরি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘর তালাবন্ধ, এবং এখানে অনেক পরিবারই নেই। তারা কোথায় গেছে কেউ বলতে পারছে না, কিন্তু এখানকার বাসিন্দারা বিষয়টি গোপন করার চেষ্টা করছে। কিন্তু এখানকার অধিকাংশ ঘরে আমরা গিয়ে দেখলাম যে তালাবন্ধ, এবং কোথায় তারা গেছেন এবং বাংলাদেশে ফিরে গেছেন কিনা সেটা এখনো এখানকার বাসিন্দারা কেউ স্পষ্ট করে বলতে পারছেন না। মানে অনেকগুলো ঘর খালি কেন দাদা, কোথায় গেল? না না, এরা তো পাশে কোথাও গেছে গিয়ে, এরা অনেক ঘর তালা বন্ধ, জানি না, হয়তো বাড়ি আছে কি হয়তো। এখানে তো অনেকে থাকতো, তারা এখন আর নেই, তালা দেয়া দেখছেন। হ্যাঁ, কোথায় গেছে? ওরা কোথায় গেছে আমি জানি না। ওরা অনেকদিন ধরেই নেই। হ্যাঁ, এসব ভোটার কারণ জানি না কতদিন বসবাস করছে, যা আমি জানি না, ওসব পাগল, আমি ওসব তালে থাকি না। স্থানীয় সূত্রে খবর, বাগজোলা খাল বরাবর এই বস্তিতে মাসখানেক আগেও 100-র মতো পরিবার বসবাস করত, কিন্তু এসআইআর প্রক্রিয়ায় গতি আসতে সিংহভাগ পরিবারই এখান থেকে চলে গেছে। স্থানীয়দের একাংশের দাবি, এই বস্তিতে সিংহভাগ ঘরেই থাকতেন বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে ভারতে ঢুকে পড়া পরিবারগুলি। উঠছে টাকা দিয়ে জাল নথি তৈরির অভিযোগ। 100খানা পরিবার তো থাকতোই, এরা নেই প্রায় সপ্তাহ 2 সপ্তাহখানেক মতো নেই। এরা সব বাংলাদেশ থেকেই এসেছিল এপার হয়ে, নেই আধার কার্ড নেই কিছু, ভোটার কার্ডটা বানিয়ে দিয়েছে, প্যান কার্ডটা বানিয়ে দিয়েছে, এবার সব টাকা দিয়েই বানিয়েছে, সেসব আমরা দেখেছি নিজের চোখে, কিন্তু সব ওগুলো নকল, আসল কিছুই নেই। ভোটও দিত এরা, প্রত্যেক বছর ভোট দিত এরা, সেই জন্যই তো এরা ভয় পেয়ে গেছে। উঠে আসছে রাতের অন্ধকারে মালপত্র নিয়ে বস্তি ছেড়ে পালানোর কথাও। এখন খুবই কম, মেরে কেটে 30-35 জন তো থাকবে, রাত্রিবেলা ওরা বেরিয়ে যায়। পরশু দিনকে আমরা 3টে গাড়ি এসেছিল, রোড করে মাল নিয়ে বেরিয়ে গেছে। বছর 1.5-2 ধরে তো ছিলেন ওরা। এসআইআর আবহে গত কয়েক সপ্তাহে বারবার ধরা পড়েছে হঠাৎ করে খালি হয়ে যাওয়া এলাকা, ঝুপড়ি, এমনকি গ্রামের ছবি। সেই তালিকাতে এবার যোগ হলো দক্ষিণ দমদম পুরসভার মেলাবাগান বস্তি। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশ্মি পোদ্দার। ছেড়ে কোথায় যাচ্ছে? একমাত্র আমরাই তো 80-র দশক থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে। কি করে ওয়াটার সাপ্লাই গেল, কিভাবে কানেকশন পেল তারা ইলেকট্রিসিটির? তো এগুলো চলছে, এরা ভোটের স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে কার্যত।
দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে। এর বিরুদ্ধে মানুষ সক্রিয় হবেন। দায় তো কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর। ধরা যাক কোনো জায়গায় বাংলাদেশি বলে কেউ ছিলেন, মানে বাংলাদেশ থেকে বৈধভাবে আসা নয় কেউ ছিলেন, আপনি তো গিয়া দেখতে যাচ্ছেন না সে বাংলাদেশ থেকে এসছে না অন্য কোনো রাজ্য থেকে এসছে না, এটা আপনার আমার অধিকারের মধ্যে পড়ে না। কার অধিকারে পড়ে? বিএসএফ। বিএসএফ কি করে? পাহারা দেয় সীমান্ত। বিএসএফ কাদের? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। তিনি কোন দলের? বিজেপির। আর কৈফিয়ত দেবে তৃণমূল। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই এই বস্তি থেকে জাল নথি সহ একজনকে গ্রেফতার করা হয়েছিল। সূত্রের আরও খবর, বেশ কয়েকটি পরিবার বর্তমানে এখান থেকে চলে গেছে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। রবীন্দ্রনাথবাবু, প্রতিদিন একের পর এক প্রতিবেদন আমরা তুলে ধরছি। এসআইআর না হলে, কিছুক্ষণ আমি আগে সংখ্যার কথা বলছিলাম না, এই তথ্য না দিলে নির্বাচন কমিশন, এসআইআর না হলে আমরা তো জানতেই পারতাম না। এইভাবে একের পর এক ঝুপড়ি থেকে মানুষজন উধাও হয়ে যাচ্ছেন। এরা কি করে টাকা দিয়ে জাল নথি তৈরি করেছে সে তো এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। দেখুন, যে কজন দেখানো হলো, যেটা ছবিতে যা দেখা গেল এবং যা আমরা এর আগেও দেখেছি, রাতের অন্ধকারে কিভাবে বিএসএফ বাংলাদেশ বিজিবির সঙ্গে একসঙ্গে মিলে তারা বেরিয়ে চলে যাচ্ছে, সেই সংখ্যাটা যে মানে 146-এর উপরে, এটা আমরা সবাই বুঝতে পারছি। কারণ বিএসএফ এটা নিয়ে খুব লো প্রোফাইল মেনটেন করতে চাইছে, কারণ এটা নিয়ে শুধু শুধু বাংলাদেশের সঙ্গে অযথা তর্ক বিতর্কে আসতে চাইছে না, এটা আমরা বুঝতে পারছি। সেজন্য রাতের অন্ধকারে টুক করে এদিকে ওদিকে দুজনের মধ্যে কথা হচ্ছে, তারা বেরিয়ে যাচ্ছে। কিন্তু অন্য দিকটা ভাবুন, এই যে এত শয়ে শয়ে বা হাজারে হাজারে লোক ছিল, তারা যে লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছিল, কার টাকাতে পাচ্ছিল? আমার ট্যাক্সের টাকায় পাচ্ছিল। তারা যে বিভিন্ন জায়গায় রেশনের চাল পাচ্ছিল, কোন দেশের চাল পাচ্ছিল? আমার দেশের চাল পাচ্ছিল। তো আমার দেশের সম্পদগুলো চলে যাচ্ছে, আর সেটা নিয়ে এদেশের শাসকের কোনো চিন্তা নেই। চিন্তা তো নেই, বরং শাসক দলের নেত্রী আমরা দেখেছি, আমি জেলাটা মনে করতে পারছি না, চিৎকার করে বলছেন যে বাংলাদেশ থেকে যারা এসছেন তারা ওই দাদার সঙ্গে কথা বলুন, রত্না বিশ্বাস, যে তারা তিনি আপনাদের আধার কার্ড ভোটার কার্ড সব করে দেওয়ার জন্য করতে সাহায্য করবেন। তাহলে এইরকম সহায়তা দিয়ে গেছে। অর্থাৎ একটা ভোটের জন্য কতখানি একটা দুর্নীতির চক্র এরা এই শাসক দল চালিয়ে আসছিল, এটা আজকেই যে চলছে তা নয়, এটা বহুদিন ধরে চলছে। কিন্তু এটা 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেছিলেন, 4 আগস্ট তিনি বলেননি, লোকসভার মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন। তখন আজকে 1 কোটি নিয়ে কথা হচ্ছে, তখন উনি নিজেই তো বলেছেন 1.5 কোটি, তখন তো তিনি বলেছিলেন। তাহলে আজকে শুভেন্দু অধিকারীর যদি 1 কোটি 1.5 কোটি নিয়ে কথা হয়, তাহলে তার কথাটাও ভুল ছিল, সেটাও উনি মেনে নিন। আর এই পাশাপাশি এটাও বলতে হবে যে এই সমস্ত মৃত ডুপ্লিকেট ভোটার, এগুলো বা অবৈধ ভোটার, এগুলো সব বাদ দিয়ে যদি আমরা একটা বৈধ তালিকা তৈরি হয়, তারপরে তৃণমূল জিতলেও খুশি, তারপরে বিজেপি জিতলেও খুশি, সিপিএম কংগ্রেস জিতলেও খুশি, সবাই জিতলে খুশি। আমার একদম, আমরা সবাই চাই এই ভোটার তালিকায় বৈধরাই একমাত্র থাকুক, তারাই একমাত্র ভোট দিক। কিন্তু একের পর এক তথ্য সামনে আসছে যা উদ্বেগ বাড়াচ্ছে। মধুজা, তাহলে তো শেষমেশ ওই একই প্রশ্নটা দাঁড়ালো, এসআইআর সুষ্ঠুভাবে হবে তো? মানে এতটা পর্ব পেরিয়ে এসে আমরা যা দেখতে পাচ্ছি, যেভাবে এত ভুয়ো অনুপ্রবেশ এবং এত আধার কার্ড জাল নথি তৈরি হয়ে যাচ্ছে, কি করে এটা সম্ভব হলো? এ বলবে বিএসএফ এর দোষ, ও বলবে না স্থানীয় প্রশাসন। না, আমি একটু দুটো কথা বলি। এর আগের যখন স্পেশাল রিভিশনটা হয়েছিল 2002 সাল, সেই সময় দাঁড়িয়ে 69 লক্ষ নাম আলটিমেটলি বাদ গেছিল, মানে প্রথম লিস্টে বাদ গেছিল, তারপর সেটা কমে 28 লক্ষ হয়েছিল। ফলে এই সংখ্যাটা 69-এর মানে বেশি হবে না কম হবে না দ্বিগুণ হবে না তিনগুণ হবে সেটা বলতে পারছি না, কিন্তু আমি দুটো কথা বলতে পারছি। সেটা হলো যে দেখুন, এটা সত্যি কতটা মানে ঠিকঠাক হলো সেটা নিয়ে কোথাও একটা তো দ্বন্দ্ব থেকে যাচ্ছে। তার কারণ থাকছে, তার কারণ এই যে আমরা একাধিক প্রতিবেদনে দেখেছি বাবা মায়ের নাম ধার করা হচ্ছে, বাবা মা পাশের গ্রামের লোক, মৃত লোক, সে হচ্ছে বাবা মা সেজে যাচ্ছে। এবার এইগুলো সত্যিই কি সবটা ধরা পড়লো নাকি পড়লো না? এর থেকেও বড় কথা হচ্ছে যে কথাটা আমরা বারবার বলছি, সেটা হচ্ছে যে এই যে নথিগুলো চেয়েছে, সেই নথিগুলো আসলে তো কোনটা জাল করা যায় না বলুন তো?
আধার যদি জাল হতে পারে, মানে যাতে আমার হাতের ছাপ আছে, চোখের ছাপ আছে, সেইটা যদি জাল হতে পারে, তাহলে কোন নথি জাল করা সম্ভব না? তৃণমূল কংগ্রেসের পক্ষে সব সম্ভব, আমরা জেনে গেছি এতদিনে। কিন্তু এর সাথে এটাও তো কথা আছে যে নির্বাচন কমিশনের এই এখতিয়ার কতটা আছে যে সে নাগরিকত্ব নির্ধারণ করবে। এটা নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না। এই কাজটা স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ। স্বরাষ্ট্রমন্ত্রক যাহা ফেল করেছে, ভারতবর্ষে বেআইনি অনুপ্রবেশ রুখতে স্বরাষ্ট্রমন্ত্রক পারেনি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর যোগ্য ছাত্রী একদম, তিনি এইটাকে এখানে ক্যাটার করেছেন, বেআইনিভাবে সব ডকুমেন্ট তৈরি করায় সাহায্য করেছেন, এবং এই গোটাটা করে একদম আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি তারা পুরোপুরি আন্ডারস্ট্যান্ডিং এ আছে এবং সবটা ভোট ব্যাংকের কথা মাথায় রেখে দুজনের রিঅ্যাকশন নিতে হবে আমায়। এসআইআর যখন থেকে শুরু হলো তখন থেকে আমরা শুনছি বিজেপি বলছে এসআইআর হলে তৃণমূলের সমস্যা, বা তৃণমূল বলছে এসআইআর এর নামে ঘুরিয়ে এনআরসি করার চেষ্টা করছে বিজেপি। আর কিছুক্ষণ আগে মধুজা যেটা বললেন যে কোথাও গিয়ে পুরোটাই ওই সেটিং। অর্ণবদা, কোথায় সেটিং এর জায়গাটা? এখানে জান কবুল করে পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইটা কে করছে এই মুহূর্তে? তৃণমূল কংগ্রেস করছে। সেটিং থাকলে কি এই অ্যাগ্রেসিভ চেহারায় বিজেপি আরএসএস যেভাবে আক্রমণটা করছে এবং আগ্রাসনটা ঘটাচ্ছে পশ্চিমবাংলায়, সেটা কি হতো? সেটিং থাকলে কি কোথাও এই যে আজকে আমরা বারবার করে বলছি যে নাগরিকত্বের প্রসঙ্গটা কেন আসছে, নাগরিকত্ব যাচাই করার কাজটা তো ইসিআইয়ের নয়, ওটা স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব, এই যে কথাকে বারবার করে বলছি, এবং এই যে নাগরিকত্বকে জুড়ে দেওয়া হচ্ছে এর সঙ্গে, এবং এটা যে একটা অনেক বড় ডিজাইনের একটা অংশ, এই কথাকে যে আমরা বারবার করে বলছি, সেই জায়গা থেকেই তো বোঝা যাচ্ছে যে সেটিং এর কোনো প্রশ্নই নেই। এখানে দাঁড়িয়ে জান কবুল লড়াইটা লড়ছে একমাত্র তৃণমূল কংগ্রেস লড়ছে। যদি কেউ সেটিং করে থাকে সেটা হচ্ছে রামবাম সেটিং করে চলছে, সেই রামবাম চক্রান্ত, পুরো রামবাম চক্রান্ত। শতরূপাদিকে বলতে দাও। না না, আমি এখানে বারবার একটা কথা বলছি যে এই যে ফলস ভোটার কি ডেড ভোটার, এরা বাদ যাবেই। এখানে সেটিংয়ের কোনো তথ্য নেই। আর এখানে এই আমার মাননীয় রাজ্য সভাপতি বারবার খুব সুন্দর করে বলেন যে দুয়ারে সরকার করতে করতে কবরে ভোটার। এবার কবর থেকে তুলে আনার ব্যবস্থা করা হচ্ছে ভোটারদের কি মে আই হেল্প ইউ ক্যাম্প নিয়ে। তো আমি তো বললাম এখানে পুরোটা হতে দাও, আবার যখন আবার ফ্রেশ লিস্ট যখন বেরোবে, খসড়া লিস্ট যখন বেরোবে, তারপরে আরও কত কত বাদ যাবে। এবার এখন বোধহয় প্রোজেনি লিঙ্ক যেটা মধুজা বলার চেষ্টা করছিল, সত্যি সত্যি চেষ্টা নয়, এটা ফ্যাক্ট, তোমরাই দেখিয়েছো অনেকবার যে কার বাবাকে ভাড়া করে, কার মানে যাদের বাবা মা অ্যাকচুয়ালি নয় কিন্তু অন্য লোককে ভাড়া করে এনে হচ্ছে, সেইখানে প্রোজেনি লিঙ্ক করতে আবার আরেকটা রাউন্ড হবে, যেখানে যেখানে যে মিলছে না, ম্যাপিং ক্লিয়ার হচ্ছে না। তো ওয়েট, পুরো জিনিসটা শেষ হতে দাও। ইন বিটুইন যেটা রবীন্দ্রনাথ দা বলছিলেন যে অন্যান্য দোকানে যে পুরো জিনিসটা শেষ হতে দাও, সত্যি তো পুরো এসআইআর কমপ্লিট হলে অনেক ছবি সামনে এসে যাবে, দুধ কা জল দুধ, পানি কা পানি হয়ে যাবে। একজন সাধারণ মানুষ হিসেবে আমরা তো এটাই চাই, অবৈধ অনুপ্রবেশ বন্ধ হোক, বৈধ নাগরিকের নাম যেন এই ভোটার তালিকা থেকে বাদ না যায়। একজন মানুষ, সাধারণ মানুষ হিসেবে এর থেকে আর বেশি কি বা চাইতে পারি আমরা? আজকের সরগরম প্লাস এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.